দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই যে নায়েক আব্দুল্লাহ আল মামুন ডিএমপি তে আছে, কি খবর মামুন উস্তাদ? হ্যাঁ, আপনাদের সমাবেশ হচ্ছে, আপনি তো সমাবেশের একেবারে দরজার ধারে দাঁড়ায় আছেন। মামুন উস্তাদ কথা বলেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি তো এখন স্যার এই যে ডিপ্লোমেটিকে, তো বুঝতে আমার পারছি, সেই তো কারণে কি আর কি ওই যে অবস্থা, সমাবেশের সমাবেশ ডিউটি হয় গুলো হয় নাকি? না। স্যার হচ্ছে তো এই এলাকায় নেই স্যার, এই এলাকায় তেমন কেচাল নেই। ওই যে গুলিস্তান যাক, এলাকায় হয়। সাবধানে থাকেন ভাই। র্যাঙ্ক ওই পোশাক পরা চাকরিটা অনেক কঠিন, সাবধানে থাকবেন, আল্লাহ ভরসা। ঠিক আছে, ইনশাল্লাহ ভাই, কথা হবে না। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক আমাদের জ্ঞানের গভীরতাকে বৃদ্ধি করুক, পড়াশোনার প্রতি পূর্ণ মনোযোগী হওয়ার তৌফিক দান করুক, এবং ধৈর্যের সাথে লেগে থাকার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুক, বলেন আমিন। আমরা ফৌজদারি কার্যবিধি আইনের গত ক্লাসে আমরা পড়ছিলাম এই যে ইয়া ধারা, আরে 96 ধারা পর্যন্ত পড়ছিলাম। তো আজকে আমরা আরো সামনের দিকে যাব এবং ডিটেলস, এই তল্লাশি তল্লাশি পরোয়ানা রিলেটেড কি কি প্রশ্ন হতে পারে, কিভাবে প্রশ্ন সেটা হতে পারে, সেই বিষয়ে আমরা ইনশাল্লাহ জানার চেষ্টা করব। ঠিক আছে না ইনশাল্লাহ বন্ধুরা? আচ্ছা, আমরা অলরেডি ফৌজদারি কার্যবিধি আইনের 96 ধারা পর্যন্ত পড়ছি। আজকে 97 থেকে সামনের দিকে যাব। তার আগে আমরা একটু রিভিশন দিই। সকালবেলা সবাই চোখটা বন্ধ করেন, আমি রিভিশন দিই, আপনারা শোনেন। এটাই কাজে লাগবে ইনশাল্লাহ। চারি রাকের কতে বলতেছি অ্যাডভোকেট, চারির কয়ের ক অ্যাটর্নি জেনারেল, ফতে জামিনযোগ্য জামিনের অযোগ্য, গতে অভিযোগ, যতে নালিশ, টতে অনুসন্ধান, ছতে তদন্ত, চতে আমলযোগ্য অপরাধ, ঢাকার ডতে আমলের অযোগ্য অপরাধ, ততে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, টতে অনুসন্ধান, ঠতে তদন্ত। আর স্যার ইরাকের ওমতে রাষ্ট্রীয় কর্ণিক। কি বলতেছে? রাষ্ট্রীয় কর্ণিক। আর এই এর সাইড ধারায় বলতেছে বাংলাদেশে দুই শ্রেণীর আদালত থাকবে, বাংলাদেশের দুই শ্রেণীর ম্যাজিস্ট্রেট থাকবে, 4 শ্রেণীর বিচারিক ম্যাজিস্ট্রেট থাকবে। এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, যে কয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, কয় শ্রেণীর আদালত, এগুলো একটু ভালো করে মনে রাখতে হবে। এই এরপরে ফৌজদারি কার্যবিধি আইনের 42 ধারায় চলে যাব। 10-এ নির্বাহী ম্যাজিস্ট্রেট, 11-তে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 12-তে স্পেশাল ম্যাজিস্ট্রেট। আর 42-এ জনসাধারণ ম্যাজিস্ট্রেট পুলিশকে সহায়তা করবে। 44-এ অপরাধের সংবাদ দিয়ে সহায়তা করবে। আর 45-এ গ্রামের চেয়ারম্যান, মেম্বার, চৌকিদার, দফাদার অপরাধের সংবাদ, অপমৃত্যুর সংবাদ, মৃত্যুর সংবাদ, ঠগের সংবাদ, ফেরারি আসামির সংবাদ ইত্যাদি তথ্য দিয়ে আপনার কি করবে, রাখো বাবা, সহায়তা করবে। ঠিক আছে, এগুলো একটু শোনেন, শুনলে দেখবেন মুখস্থ হয়ে গেছে। আর 46-এ গ্রেপ্তার, 47-এ অনুমতি নিয়ে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার, 48-এ অনুমতি না দিলে দরজানলা ভাঙ্গে ভিতরে প্রবেশ করে গ্রেপ্তার, 49-এ দরজানলা ভাঙ্গে আপনি বেরিয়ে আসতে পারবেন, 85 অতিরিক্ত বল প্রয়োগ, 51-তে আপনাকে বলতেছে আটক ব্যক্তির দেহ তল্লাশি, 52-তে মহিলার দেহ তল্লাশি। মহিলার দেহ তল্লাশির ক্ষেত্রে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে। একটা বলতেছে যে আপনার এই, একটা যে আপনার যে কি বলে, যে স্বাধীনতার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে, এবং অপর মহিলা দ্বারা দেহ তল্লাশি করতে হবে। আর 53-তে আপত্তিকর শস্ত্র পাওয়া গেলে তখনকার কার্যপদ্ধতি কি হবে। আর 54 ধারা পুলিশ অফিসার কর্তৃক 9টি ক্ষেত্রে আপনার বিনা পরোয়ানায় গ্রেপ্তার। আচ্ছা, 54 ধারা পারেন না এমন কেউ এখানে আছেন ভাই? 54 ধারা পারি না আমি, এরকম কেউ আছেন? আমি একদিন ক্লাসে বলে দিছি যে আমি পদোন্নতি পরীক্ষা দেব। পুলিশ আইনের কার্যবিধির 54 ধারা, কার্যবিধির 55 ধারা, পুলিশ আইনের 23 ধারা, পুলিশ আইনের এই 34 ধারা, পুলিশ আইনের 30 ধারা, এইগুলো আপনি পারেন না, তাহলে পরীক্ষা দেওয়ার দরকার নাই। মানে এগুলো নিজের থেকে মুখস্থ করে ফেলতে হবে। মানে এগুলো যখন আপনি লেখাপড়া শুরু করবেন, তার মধ্যে নিজের থেকে এগুলো প্রতিটা পয়েন্ট মুখস্থ করবেন, যে এই আমার কাজ। ঠিক আছে, শূন্য দ্বারা সবাই পারেন তাই না? আরিফ ভাই পারেন না শূন্য দ্বারা? আকাশ সোহেল ইন সার্ভিস পারেন তো? এই যে আলামিন সর্দার পারেন শূন্য দ্বারা? আলামিন পুলিশ পারেন? বরগুনা জুয়েল, ফিরোজ মাহমুদ সিআইডি, আমি আশা করি সবাই পারেন। যদি না পারেন, নিজ দায়িত্বে একদিন দেখে দেখে লেখেন, বা আমার ওই সূত্রটা মেনে চলেন, যে সূত্র, ওই সূত্র বলছি, মেনে লিখলে মুখস্থ হয়ে যাবে। আবির মাহমুদ, হ্যাঁ। এরপরে এর এরপরে এর এরপরে আমাদেরকে বলতেছে যে 55 ধারায় থানার ওসি কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তার, 56 ধারা অধস্তন অফিসার দ্বারা গ্রেপ্তার,
57 ধারা আছে আমলের অযোগ্য অপরাধীকে গ্রেপ্তার। 58 ধারা আছে এখতিয়ারের বাইরে প্রবেশ করে আসামিকে গ্রেপ্তার। 59 ধারায় জনসাধারণ কর্তৃক গ্রেপ্তার। 60 ধারায় আছে গ্রেপ্তার সম্পর্কে তথ্য জানানো। 61 ধারায় 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। 62 ধারায় আপনাকে বলতেছে যে জেলা এলাকায় আসামি গ্রেপ্তার হলে জেলা ম্যাজিস্ট্রেট, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট এবং মেট্রো এলাকায় আসামি গ্রেপ্তার হলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে অবগত করতে হবে। আর 63 ধারায় জামিন। 64 ধারায় ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারের নির্দেশ দিতে পারে। 65 ধারায় আপনাকে বলতেছে যে ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারের নির্দেশ এবং পরোয়ানা ইস্যু করতে পারে। 66 ধারায় পুলিশ হেফাজত থেকে পলায়ন করলে পুলিশের করণীয়। 67 ধারায় বলতেছে পুলিশ হেফাজত থেকে আসামি পলায়ন করার পরে গ্রেপ্তার করার ক্ষেত্রে 47, 48, 49 ধারার পদ্ধতি অনুসরণ করতে হবে। আর এই 68 ধারায় সমন। 69 ধারায় সমন জারির পদ্ধতি। 70 ধারায় আছে বাড়ির সাবালক পুরুষের উপর সমনের কপি পৌঁছে দিয়ে সমন জারি। 71 ধারায় সাক্ষীদের উপস্থিতিতে লটকিয়ে সমন জারি। 72 ধারায় সরকারি কর্মচারীর উপর সমন জারি। 73 ধারায় এখতিয়ারের বাহিরে সমন জারি। 74 ধারায় সমন জারি চূড়ান্ত প্রমাণ। 75 ধারায় গ্রেপ্তারি পরোয়ানার সংজ্ঞা। 76 ধারায় জামিনযোগ্য পরোয়ানার শর্ত। 77 ধারায় পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবে। 78 ধারায় জমির মালিক তামিল করবে। 79 ধারায় অধস্তন অফিসার দ্বারা ইহা তামিল করা যাবে। 80 ধারায় আপনাকে বলতেছে গ্রেপ্তারি পরোয়ানার সারমর্ম পড়ে শোনাতে হবে। 81 ধারায় অনতিবিলম্বে হাজির করতে হবে। 82 ধারায় বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় এটা তামিল করতে পারবেন। 83 ধারায় এখতিয়ারের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা কার কাছে পাঠাইতে হবে। 84 ধারায় এখতিয়ারের বাইরে পুলিশ অফিসার কিভাবে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করবে। 85-তে 20 মাইলের ভিতর বাহিরে গ্রেপ্তারি পরোয়ানা তামিল হলে তখনকার কার্যপদ্ধতি। 86 ধারায় 20 মাইলের বাহিরে গ্রেপ্তারি পরোয়ানা তামিল হলে তখন আদালতের বা পুলিশ অফিসারের বা পুলিশ কমিশনারের কাজ কি সেটা বলতেছে। আর 87-তে বলি, 88-তে কোরক। 89-তে কোরককৃত সম্পত্তি প্রত্যাবর্তন। 90-তে সমনের অতিরিক্ত পরোয়ানা জারি। 93 কতে বাংলাদেশের বাইরে সমন জারি। 93 খতে বাংলাদেশের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা জারি। 93 গতে বিদেশ থেকে গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে কিভাবে তামিল করবেন তার পদ্ধতি। আর 94-তে দলিলপত্র হাজির করার জন্য বিজ্ঞ আদালত এবং পুলিশ অফিসার সমন দিতে পারে, লিখিত সমন। তবে যে সকল ডকুমেন্ট ব্যাংকের অধীনে আছে সেইগুলো দাখিল করার জন্য সমন দেওয়া যাবে না আদালতের নির্দেশ ব্যতীত। আর 96 ধারায় আমরা তল্লাশি পরোয়ানার সংজ্ঞা পড়ছিলাম। আজকে আমরা তল্লাশি পরোয়ানা এবং কখন কোন কোন ক্ষেত্রে বিজ্ঞ আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে, তারপরে শান্তি রক্ষা, সদাচরণের মুচলেকা, এগুলো আমরা একটু ভালো করে জানবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাই? আচ্ছা, সবাই ভালো আছেন? মনোবল হাই নাকি ঘুমাচ্ছেন? হ্যাঁ, ঘুমাচ্ছেন অনেকে। আচ্ছা, ঘুমান, সমস্যা নাই। যে যেখানে থাকে আমরা সাবধানে থাকি, ভালো থাকি, এটাই হলো আসল কথা। আচ্ছা, আমাকে কি লাউড অ্যান্ড ক্লিয়ার শোনা যায়? একটু একটু রেসপন্স করেন, একটু হাদুস করেন সবাই যে শুনতে পাচ্ছেন ভাই। আচ্ছা, তো আমরা গত ক্লাসে পড়ছিলাম তল্লাশি এবং তল্লাশি পরোয়ানা। এখন মূলত তল্লাশি এবং তল্লাশি পরোয়ানা বিজ্ঞ আদালত কোন কোন ক্ষেত্রে ইস্যু করতে পারে, ঠিক আছে কিনা। তল্লাশির জন্য যে নিয়ম, সেই নিয়মটা হচ্ছে সব সময় তল্লাশির ক্ষেত্রে পুলিশ অফিসার ফৌজদারি কার্যবিধি আইনের 102(3), 165, 66, PRB 280 অনুসরণ করবে। এটা হচ্ছে পুলিশের জন্য একেবারে ম্যান্ডেটরি একটি বিষয় বা বাধ্যতামূলক একটি বিষয়। এর বাইরে পুলিশ অফিসার যেতে পারবে না, অর্থাৎ এর মধ্যে সীমাবদ্ধ থেকেই আপনাকে কাজ করতে হবে। যেমন এই বছর পদোন্নতি পরীক্ষায় পুলিশ আসছিল যে পুলিশ তল্লাশি তল্লাশিতে পুলিশের ক্ষমতা, এরকম একটা প্রশ্ন আসছিল না? আসছিল? কাদের জন্য আসছিল? আমি বলছিলাম যে এই বছর 165, 66 থেকে প্রশ্ন আসবে। তো আসছে, কিন্তু তো তল্লাশির প্রশ্ন এই বছর আমাদের 96, 98 থেকে হিন্তে আসতে পারে। তো আপনারা যদি মেইন বই একটু বাইর করে দেখেন যে পুলিশ অফিসার কর্তৃক তল্লাশিতে ক্ষমতা, সেটা একমাত্র সিআরপিসির 165, 66-তে আছে। অর্থাৎ পুলিশ অফিসার যে তল্লাশি করতে পারে তার একমাত্র ক্ষমতা পুলিশ অফিসারকে কার্যবিধি আইনের 165 এবং 66 ধারায় বলছে। যেখানে বলছে যে নিজ থানা এলাকায় মামলা সংশ্লিষ্ট কোনো দ্রব্য, বস্তু, আলামত উদ্ধার করার ক্ষেত্রে পুলিশ অফিসার 165 ধারা মোতাবেক তল্লাশি করতে পারে। শুধু সে নিজে তল্লাশি করতে পারে না,
অপর অফিসার দ্বারাও তল্লাশি করতে পারে। আচ্ছা, তো আপনারা যদি খেয়াল করেন এটা 165 দ্বারা দেখতে পারবেন। আর 166 দ্বারাও যদি খেয়াল করে দেখেন মূল বইতে, দেখবেন যে 165 হচ্ছে ভাই নিজ থানা এলাকায় বা নিজের এলাকায় বা নিজের এখতিয়ারাধীন এলাকায়, কিন্তু 166 হচ্ছে অন্য থানা এলাকায়। যদি মামলা সংশ্লিষ্ট দ্রব্য বস্তু আলামত বা আসামি অন্য থানা এলাকায় লুকায়িত আছে, সেই ক্ষেত্রে ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে রহে এমন পুলিশ অফিসারের দ্বারা আপনি কি করতে পারবেন? তল্লাশি কার্যক্রম চালাতে পারবেন। এমসিকিউ কার দ্বারা? ইন্সপেক্টর পদমর্যাদার নিম্ন নয় এমন পুলিশ অফিসার। অনেকে ভাবতেছেন যে 96 97 পড়ে আবার 165 চলে গেল কেন? না, এটার সাথে এটা পড়তে হবে, জন্য একটা সামনের থেকে পড়ে আবার পিছনে আসতেছি। আর আপনি যদি মনে করেন যে না, শ্রীপুর থানার ওসি রে তো দিয়ে তল্লাশি করতে গেলে মনে করেন গুলশান থানার ওসি এই মালামাল উদ্ধার করা সম্ভব হবে না বা আসামি পলাই যাবে, সেই ক্ষেত্রে গুলশান থানার ওসি সরাসরি শ্রীপুর থানায় এসে কি করতে পারবে? তল্লাশি কার্যক্রম চালাতে পারবে, কোনো সমস্যা নাই। পরবর্তীতে শ্রীপুর থানার ওসি কে অবগত করে তারপরে আসামি মালামাল যেখানে নেওয়ার দরকার সেখানে নেবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই হলো পুলিশ অফিসার কর্তৃক তল্লাশির ক্ষেত্রে পুলিশের ক্ষমতা। আপনারা আরেকটা বিষয় একটু অবগত হবেন বা দেখবেন ইনশাল্লাহ, যেখানে বলতেছে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে, ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে যেখানে আপনারা দেখবেন যে বলতেছে যে এই 100 102 এর 3, 100 এটা লিখে রাখেন, 102 এর ব্র্যাকেটে 3 উপধারা, অর্থাৎ 102 এর 3 ধারায় আপনাকে বলতেছে কোন ব্যক্তিকে যদি সন্দেহ হয়, হ্যাঁ, সেক্ষেত্রেও পুলিশ অফিসার কিন্তু তল্লাশি চালাতে পারে। যে আমি তল্লাশি করতেছি শ্রীপুর থানার, মনে করেন এই কোথায়, সবদলপুর গ্রামে তল্লাশি করতেছি, তাহলে আমার কাছে মনে হচ্ছে এই যে নাজিম উদ্দিন ভাই, সে তার কাছে মনে করেন অবৈধ মালামাল আছে, তাহলে সন্দেহের ভিত্তিতে তার দেহ তল্লাশি আমি করতে পারবো। এটা হচ্ছে 102 এর 3 বলতেছে। আর একটা জিনিস আপনারা দেখবেন যে এই যে যে তল্লাশি কার্যক্রম আমরা চালাচ্ছি, এই তল্লাশি কার্যক্রম শুধু সিআরপিসি তেই বলে নাই, আপনি মাইনর অ্যাক্টের বিভিন্ন আইনে তল্লাশির পুলিশের ক্ষমতা দিয়েছে। যেমন মাদক দ্রব্যের 23 ধারা দেখবেন, তারপরে মাদক দ্রব্যের 20 ধারা, 21 ধারা, হ্যাঁ, তারপরে ফরমালিন আইনের 12 ধারা। হুম, এখানে আরো অনেক ধারা আছে বিভিন্ন আইনে যেখানে পুলিশকে তল্লাশির ক্ষমতা দিয়েছে। এগুলো আমরা আস্তে আস্তে পড়লে অনেক জানি, ভ্যানবেল সমস্যা নেই। আমরা প্রথমে আসি। আচ্ছা, এরপরে আমরা সরাসরি চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের 97 ধারা। 97 ধারা হচ্ছে পুলিশ অফিসার কর্তৃক তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ, অর্থাৎ সরি, আদালত কর্তৃক তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ। তাহলে এখান থেকে এমসিকিউ আসতে পারে, তল্লাশি পরোয়ানা কে নিয়ন্ত্রণ করতে পারে? জোরে বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। মনে করবেন আজকে ক্লাসে এটাই শিখছি আমরা। তো তল্লাশি পরোয়ানা কে নিয়ন্ত্রণ করতে পারে ভাই? তল্লাশি পরোয়ানা হচ্ছে আদালত নিয়ন্ত্রণ করতে পারে। কত ধারায় নিয়ন্ত্রণ করতে পারে? 97 ধারায় আছে এই তল্লাশি পরোয়ানা বিজ্ঞ আদালত আপনার নিয়ন্ত্রণ করতে পারে। যেখানে বলতেছে যে কোথায় কোন স্থানে কতটুকু তল্লাশি করতে হবে সেটা হচ্ছে আদালত নির্ধারণ করে দেবে। ঠিক আছে, এর বাইরে আপনি তল্লাশি কার্যক্রম চালাতে পারবেন না। এর বাইরে যদি আপনি তল্লাশি কার্যক্রম চালাতে যান, তাহলে সেটা হচ্ছে আপনার অবৈধ হবে, অন্যায় হবে, বা আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আপনার গ্রহণ করা যাবে। তো এখানে তাহলে এমসিকিউর জন্য প্রশ্ন যে পরোয়ানা বা ওয়ারেন্ট নিয়ন্ত্রণ কার্যবিধি কয় ধারা? 97 ধারা। পরোয়ানা বা ওয়ারেন্ট নিয়ন্ত্রণের ক্ষমতা কার? আদালতের। কয় ধারায়? 97 ধারায়। কিভাবে নিয়ন্ত্রণ করবে? কোন স্থানে কতটুকু তল্লাশি করতে হবে, হ্যাঁ, এটা হচ্ছে আদালত সেটা লিখে দেবে। যেমন আদালত থেকে যদি তল্লাশি পরোয়ানা আসে যে বরগুনা জুয়েলের বাড়িতে মনে করেন অবৈধ ইন্ডিয়ান শাড়ি আছে বা ইয়াবা আছে, ঠিক আছে কিনা, তখন ওই বরগুনা জুয়েলের নাম উল্লেখ থাকবে, তার বাড়ি উল্লেখ থাকবে, তার ঠিকানা উল্লেখ থাকবে। অর্থাৎ হয়রানিমূলক ভাবে যেন মিরাজের বাড়ি আর ওই যে নাজিমের বাড়ি যায় যেন তল্লাশি না করা হয়, বা কোন স্থানে তল্লাশি করতে হবে সেটাও কিন্তু স্পষ্ট করে আপনার লেখা থাকবে। এই কথাটা 97 ধারা। তাহলে আমরা এখানে এগুলো রিটেনে আসবে না এমসিকিউর জন্য, যে তল্লাশি পরোয়ানা কে নিয়ন্ত্রণ করে? জোরে বলেন, কে করে? আদালত করে। কয় ধারায় করে? 97 করে। কার ক্ষমতা? আদালতের ক্ষমতা। কোন স্থানে কতটুকু তল্লাশি করবে কে নির্ধারণ করবে? এটা আদালত নির্ধারণ করবে। এই হচ্ছে তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণে আদালতের ক্ষমতা। রিটেনে মনে করেন প্রশ্ন দিতে পারে যে তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণে আদালতের ক্ষমতা কি, ব্যাখ্যা করো। তাহলে আপনি লিখবেন যে তল্লাশি পরোয়ানা আদালতের একটি নির্দেশ বা আদেশ।
তল্লাশি পরোয়ানার মাধ্যমে কাঙ্ক্ষিত বস্তু উদ্ধার করার জন্য এই তল্লাশি পরোয়ানা বিজ্ঞ আদালত ইস্যু করে থাকে। কখন কোন স্থানে কতটুকু তল্লাশি করে মালামাল উদ্ধার করা হবে, হ্যাঁ, সে সংক্রান্ত বিষয়ে এই পরোয়ানায় উল্লেখ থাকে। তাহলে হয়রানিমূলক ভাবে ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি তল্লাশি কার্যক্রম চালাতে পারবে না। তাই তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণে আদালতের ক্ষমতা বা গুরুত্ব অপরিসীম। এরকম ধারা লিখবেন, ঠিক আছে কিনা? মানে আপনি যদি আইন জানেন তাহলে দেখবেন ঘেঁষাং ঘেঁষাং অনেক কথা লেখা যায়, আর না জানলে তো আর লিখতে পারবেন না। তাহলে এই তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণে আদালতের ক্ষমতা আমার মনে হয় সবাই বুঝে ফেলেছেন নাকি? নাজিম ভাই বুঝছেন না ভাই এটা কি? অর্থাৎ আপনি কোন, যেমন আমরা থানা এলাকায় ডিউটি করি, আমি কোন এলাকায় কতটুকু যেতে পারবো? আমি কি এখতিয়ারের বাইরে ডিউটি করবো? কেন, আমি শ্রীপুর থানায় আছি, আমি ইচ্ছে করলে কি ওই সদর থানায় যে আসামি আসামি ধরতে পারবো, বা আসামি ওই 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 এলাকায় তো তল্লাশি করতে পারবো, ওই এলাকায় ডিউটি করতে পারবো? পারবো না। আমার এখতিয়ারের ভিতরে আমি করতে পারবো। হ্যাঁ, করতে পারবো কখন? যখন অনুমতি থাকবে বা সিনিয়রের নির্দেশ থাকবে তখনই পারবো। আদারওয়াইজ কিন্তু আমি ইচ্ছে করলে, আমার ডিউটি আছে শ্রীপুর থানায়, আমি ডিউটি করতেছে যাই মনে করেন শালিকা থানায়, বা ডিউটি করতেছে যাই আমি মনে করেন যে যশোর জেলায় যাইয়ে, আমার ইচ্ছে মতো। তাহলে ইচ্ছে মতো কাজ এখানে করা যাবে না। এই কথাটাই আপনাকে এই 97 ধারায় আপনাকে বলতেছে। 98 ধারায় চলে আসি। 98 ধারায় আপনাকে বলতেছে, যেই বাড়িতে চুরাই মাল, জাল দলিল ইত্যাদি আছে বলিয়া সন্দেহ করা হয় তথায় তল্লাশি। অর্থাৎ এখানে বলতেছে জেলা ম্যাজিস্ট্রেট বা এই উদ্দেশ্যে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং তার মতে যতদূর প্রয়োজনীয় তদন্তের পর তার এই বিশ্বাস করিবার কারণ থাকে কোন স্থানে চুরাই মাল মজুত রাখা আছে বা বিক্রয়ের জন্য ব্যবহার করা হয়, অথবা জাল দলিল, নকল করিবা, জালিয়াতি করিবার যন্ত্রপাতি, শ্বাস সরঞ্জাম করিবার যন্ত্রপাতি বিক্রয় করা হয়, প্রস্তুত করা হয়। সেই তারপরে হচ্ছে নকল মুদ্রা, নকল সিল, নকল টিকিট, হ্যাঁ, নকল করিবার কোন যন্ত্রপাতি, শ্বাস সরঞ্জাম, অথবা এই সব মানে অবৈধ মানে এই যে দণ্ডবিধির 292 ধারা মোতাবেক অশ্লীল পুস্তক জমা আছে, এই সকল ক্ষেত্রে হচ্ছে এই 98 ধারা মোতাবেক বিজ্ঞ আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করে। এখন এরকম পড়লে তো হবে না, এখানে আপনাকে জানতে হবে যে 98 ধারায় আপনার কোন কোন ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ইস্যু করা হয়। এরকম রিটেনে কিন্তু প্রশ্ন আসতে পারে 5 মার্কের। এখন তুমি খালি সারা জীবন শিখছো যে চোরাই মাল উদ্ধার করার জন্য 98 ধারায় তল্লাশি পরোয়ানা ইস্যু করে, তাহলে আপনারা যদি একটু হ্যান্ডবুকটা খেয়াল করেন, একটু দাগায় রাখেন বা একটু খেয়াল করে দেখেন, দেখলেই বুঝবেন যে 98 ধারায় শুধুমাত্র চোরাই মালের কথাই বলে নাই, এখানে আরো অনেক জিনিসের কথা বলছে যে এই সকল মালামাল উদ্ধার করার জন্য বিজ্ঞ আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করে। 1 নম্বরে কি বলতেছে বন্ধুরা একটু খেয়াল করি। 1 নম্বরে বলতেছে যে চোরাই মাল, 2 নম্বরে বলতেছে জাল দলিল, 3 নম্বরে বলতেছে নকল করার যন্ত্রপাতি, 4 নম্বরে বলতেছে জালিয়াতি করার যন্ত্রপাতি, 5 নম্বরে বলতেছে যে আপনার নকল টিকিট, 6 নম্বরে হচ্ছে নকল মুদ্রা, এরপরে বলতেছে যে আপনার এই যে এগুলো তৈরি করার যন্ত্রপাতি। এই খেলায় অর্থাৎ এখানে যদি আপনি 5 মার্কের প্রশ্ন বানাই ভেবে দিতে পারে যে কি কি জিনিস শুধুমাত্র এই চোরাই মাল উদ্ধার করার জন্য কিন্তু দেয়া হয় না, বাকি যে এই যে কথাগুলো বললাম এগুলো পয়েন্ট পয়েন্ট যদি লেখেন দেখবেন 5-6টা পয়েন্ট হয়ে যায়। এই সকল জিনিস উদ্ধার করার জন্য আপনার এই কি দেয়া হয়, আপনার এই তল্লাশি পরোয়ানা বিজ্ঞ আদালত ইস্যু করে। তাহলে এই তল্লাশি পরোয়ানা 98 ধারা ইস্যু করে কিনা? জেলা ম্যাজিস্ট্রেট অথবা ক্ষমতা সম্পন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার ইস্যু করে। তাহলে এমসিকিউ আসতে পারে 98 ধারায় তল্লাশি পরোয়ানা কে ইস্যু করে ভাই? জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতা সম্পন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইস্যু করে। কয় ধারায়? 98 ধারায়। তো এখান থেকে আমাদেরকে আরো ডিপলি ভাবে জানবো যে আরো কি কি প্রশ্ন হতে পারে, যেমন চোরাই মাল মজুত রাখা বা বিক্রয়ের জন্য ব্যবহার করা হয়। এখন তুমি যদি না জানো যে চোরাই মাল কোনটা, তাহলে আপনি পড়বেন কিভাবে, তাই না? চোরাই মাল কাকে বলে সেটা জানতে গেলে আপনাকে দণ্ডবিধি 410 ধারায় যাইতে হবে যে এই সকল মালামালকে চোরাই মাল বলা হয়। তাহলে আমরা একটু দেখি চোরাই মাল কোনগুলো। সেটা হচ্ছে 410 ধারায় আপনাকে বলতেছে যে 5 শ্রেণীর মালামালকে চোরাই মাল বলে। এমসিকিউ, কয় শ্রেণীর মালামাল? 5 শ্রেণীর মালামালকে চোরাই মাল বলে। 1 নম্বরে, যে সম্পত্তি চুরির মাধ্যমে হস্তান্তরিত হয়েছে, মনে করো একটা মোবাইল আমার কাছ থেকে পকেটের থেকে চুরি করে নিয়ে গেল, তাহলে এটা চোরাই মাল। 2 নম্বরে বলতেছে বলপূর্বক গ্রহণের মাধ্যমে যে সম্পত্তি হস্তান্তরিত হয়েছে, এটাও চোরাই মাল। কিরকম? মনে করো আমার মাথায় বন্দুক, আমারে বললো যে যে 5 লাখ টাকা দিবি, না দিলে কিন্তু তোর বড় বিপদ হবে, আমি কালা পাহাড়ে আছি, আগামী এত তারিখের মধ্যে টাকা পাঠাই দিবি। তাহলে এইভাবে ভয় দেখায় মালামাল যদি কেউ নেয়, এটাও চোরাই মাল। ঠিক আছে কিনা? তো দুইটা গেল। এরপরে বলতেছে দস্যুতার মাধ্যমে যে মালামাল হস্তান্তরিত হয় তাকেই চোরাই মাল বলে। দস্যুতা কি?
ওই যে 1 থেকে 4 জন ব্যক্তি মানে তাৎক্ষণিক ভীতি প্রদর্শন করে কোনো স্থায়ী সম্পত্তি ছিনিয়ে নিলে সেটা চোরাই মালামাল। যেমন আমি সোহেল রানার মাথায় পিস্তল ঠেকাই কলাম যে এখনই তোর আইফোনটা আমার দিয়ে দে, না দিলে তোর বাড়ি ফেলাবো, ঠিক আছে কিনা, এটা এটা কিন্তু দস্যুতা হয়ে গেল। তাহলে এটা আছে চোরাই মাল। এরপরে মাঝখানে ডাকাতি বাদ, ডাকাতির মালামাল কিন্তু চোরাই মালামাল না। এরপরে বলতেছে 400 ধারা 3 ধারা, যে অসাধুভাবে সম্পত্তি আত্মসাতের মালামাল চোরাই মালামাল। কিরকম? মনে করো আমি রাস্তায় একটা মোবাইল পাইছি, ফেলানো পড়া পাইছি, তা এটার আমার কাজ হচ্ছে মালিককে খুঁজে বাইর করে মালিককে দেওয়া বা থানায় নিয়ে জমা দেওয়া। কিন্তু না, এটা নিয়ে মনে করো যে আমি বাসায় নিয়ে ব্যবহার করতেছি বা আমার আত্মীয় স্বজনকে আমি দিয়ে দিছি, সেই ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে এটা চোরাই মালামাল হিসেবেই বেসিক্যালি আপনার কি হবে, অভিহিত হবে। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস জানার চেষ্টা করবো ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে এই যে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে যে সম্পত্তি হস্তান্তরিত হয় সেটা চোরাই মালামাল। অপরাধজনক বিশ্বাসভঙ্গ কোনটা এটা তো আপনারা জানেন। যারা নতুন লোক তাদের বুঝতে একটু অসুবিধা হচ্ছে। অপরাধজনক বিশ্বাসভঙ্গ হচ্ছে যে কোনো সম্পত্তির দায়িত্বপ্রাপ্ত হয়ে বা আধিপত্যের ভারপ্রাপ্ত হয়ে উক্ত সম্পত্তি অশুদ্ধভাবে আত্মসাৎ করাকে অপরাধজনক বিশ্বাসভঙ্গ বলে। কিরকম? যেমন আমি ক নামক ব্যক্তিকে আমি বলছি যে তুমি আমার বাড়ি দেখাশোনা করবা, আর বাড়ি দেখাশোনা করতে যাই বাড়ি মনে করো যে একজনের কাছে বেঁচেই ফেলাইছে। কথা বুঝতে পারছেন? বা আমি বলছি যে আমার গরুটা তুমি পালবা, বা গরু তুমি আমার চাকর, তুমি আমার গরু বা আমার গৃহস্থলী কাজকর্মগুলো তুমি করবা। এখন তুমি কি করছো? গরু বেশি কিনে পকেটে ভরছো তুমি, অর্থাৎ তুমি অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করছো। তাহলে এই 5 প্রকারের মালামালকে চোরাই মালামাল বলা হয়। তাই এইখানে এরকম প্রশ্ন আসতে পারে যে ক নামক ব্যক্তি ক্ষয়ের চাকর হিসেবে নিযুক্ত, মানে দায়িত্বপ্রাপ্ত থাকা অবস্থায় তার একটি গৃহপালিত পশু মানে গাভী বিক্রি করে সে টাকা নিজের পকেটে ঢোকায়, এবং পরবর্তীতে পরবর্তীতে হচ্ছে আপনার থানায় সংবাদ আসে যে প্রকৃত গাভীর মালিক যে তার টাকাকে কি করছে, আপনার তার এই ভৃত্য মানে সে আত্মসাৎ করছে। উক্ত টাকা উদ্ধার বা হচ্ছে উক্ত মালামাল উদ্ধার করার ক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় কি ব্যাখ্যা করো। তাহলে আপনাকে কিন্তু আগে বোঝা লাগবে যে এই মালামালটা কিন্তু চোরাই মালামাল। কথা বুঝতে পারতেছেন? প্রশ্ন আসলো মনে করেন যে এভাবে যে ক নামক ব্যক্তি খ নামক ব্যক্তির মাথায় পিস্তল ঠেকিয়ে একটি আইফোন নিয়ে নিল। পরবর্তীতে এই আইফোন উদ্ধার সংক্রান্তে থানায় একটি সাধারণ ডায়েরি হয়, এবং আপনার এই আইফোন উদ্ধার সংক্রান্তে আপনার পুলিশ অফিসার বা আদালতের আইনগত করণীয় কি ব্যাখ্যা করো। তাহলে ইনস্ট্যান্ট আপনাকে একটু বুঝে নিতে হবে যে এই আইফোনটা হচ্ছে চোরাই মালামাল। তাহলে চোরাই মালামাল উদ্ধার করার ক্ষেত্রে পুলিশের করণীয় কি? হম আহ, সেক্ষেত্রে আপনাকে ওই যে জিডিতে নোট দিতে হবে, পুলিশ আইনের 24 PRB 213-তে একটি আবেদন করতে হবে। বিজ্ঞ আদালত 98 ধারা মোতাবেক আপনার এই চোরাই মালামাল উদ্ধার করার জন্য পরোয়ানা ইস্যু করবে। এরপরে পোশাক পরিহিত অবস্থায় জনবল নিয়ে ঘটনাস্থলে আপনি হাজির হবেন। এরপরে সিআরপিসির 102-3 PRB 280 বিধি অনুসরণ করে তল্লাশি কার্যক্রম চালাবেন। তল্লাশি কার্যক্রম চালিয়ে তারপরে হচ্ছে আপনি এই চোরাই মাল আপনি উদ্ধার করবেন। ঠিক আছে কিনা? এই হচ্ছে নিয়ম। এখান থেকে আরো অনেক প্রশ্ন আপনার আসতে পারে। এইভাবে মনে করেন যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জমির উদ্দিন সাহেবের কাছে সংবাদ এলো তার থানাধীন এলাকায় অবৈধ পুস্তক বিক্রি হচ্ছে। তাহলে অবৈধ পুস্তক বিক্রির এমন সংবাদের পরিপ্রেক্ষিতে থানার ওসির আইনগত করণীয় কি? পারবেন না? এই 98 ধারা মোতাবেক তল্লাশি পরোয়ানা নিয়েই আপনাকে তল্লাশি কার্যক্রম চালাতে হবে। জাল দলিল, নকল সিল, নকল দলিল, জালিয়াতি। জালিয়াতির সংজ্ঞা কয় ধারা? কে পারে বলতে? দিই বলেন তো, জালিয়াতির সংজ্ঞা কেউ পারেন? জালিয়াতির সংজ্ঞা বলেন তো কয় ধারা? দণ্ডবিধির কয় ধারা জালিয়াতির সংখ্যা? পারেন না? হ্যাঁ, এই যে একজন বলছে 463। হ্যাঁ, জালিয়াতির সংজ্ঞা হচ্ছে 463 ধারা। জালিয়াতিকে ইংরেজিতে বলা হয় ফোরজারি। ঠিক আছে কিনা? জালিয়াতিকে ইংরেজিতে বলা হয় ফোরজারি, অর্থাৎ মানে জালিয়াতিটা হচ্ছে যে কোনো ব্যক্তির ক্ষতি সাধন করার জন্য কি করা, নকল দলিল বা দলিলের অংশবিশেষ আপনার প্রস্তুত করার নামই হচ্ছে জালিয়াতি। আর এই জালিয়াতি সংশ্লিষ্ট কোনো অপরাধ যখন কোনো ব্যক্তি করবে, সেই সকল জিনিস, দলিল, ডকুমেন্ট, যন্ত্রপাতি উদ্ধার করার জন্য এই 98 ধারা মোতাবেক কিন্তু পুলিশ অফিসার তল্লাশি পরোয়ানা ইস্যু, আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। এখন আমাদের একটা জিনিস মানে খুবই ভালো করে মনে রাখতে হবে যে এই যে 98 ধারা মোতাবেক তল্লাশি পরোয়ানা আদালত ইস্যু করতেছে,
আমরা বেশিরভাগ গাইড পড়ে খালি শিখছি সূরা মাল উদ্ধার করার জন্য 98 ধারা। না বন্ধুরা, শুধু সূরা মাল উদ্ধার করার জন্য 98 ধারা না, সূরা মাল ছাড়াও এখানে আরো অনেক মালামালের কথা বলছে, সেগুলো আপনাদেরকে নোট করে রাখতে। নিজে নিজে বুঝবা না, যাও, বেশি বুঝলে এই অবস্থা। আচ্ছা, এরপরে যদি মনে করেন প্রশ্ন আসলো, মনে করেন প্রশ্ন আসলো এরকম যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সংবাদ আলো যে মিরাজ মাহমুদ নকল সিল তৈরি করে, এমন সংবাদ জানার পরিপ্রেক্ষিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আইনগত করণীয় কি? তখন ওই সেম একই প্রসেস, অর্থাৎ যেদিকে নোট দেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন, পুলিশ আইনের 24 PRB 213 বিধি মোতাবেক আদালতে একটা আবেদন করবেন, আদালত 98 ধারা মোতাবেক তল্লাশি পরোয়ানা ইস্যু করবে, ঘটনাস্থলে আপনি তল্লাশি পরোয়ানা নিয়ে যাবেন, সাক্ষীদেরকে ডাকবেন, সাক্ষীদের দেহ তল্লাশি করবেন, সাক্ষীদের বিষয়টি অবগত করবেন, সাক্ষীদের উপস্থিতিতে দেহ তল্লাশি করবেন, কাউকে সন্দেহ হলে তল্লাশি করবেন, প্রাপ্ত মালামাল জব্দ করবেন, সন্দেহ হলে আসামি গ্রেপ্তার করবেন, 54 ধারায় থানায় আসবেন, জিডিতে নোট দেবেন। এরপরে হচ্ছে আপনার এই যার কাছে এই যে নকল সিল নকল দলিল পাওয়া গেছে, মানে পেনাল কোডের যে ধারা আছে প্রচলিত ধারা অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরকম প্রশ্ন হলে এইভাবে এখান থেকে সৃজনশীল টাইপের আসবে। আপনারা কি বুঝছেন নাকি ভাই, একটু বুঝছেন কিনা? আচ্ছা, এরপরে দেখেন আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা MCQ, যে 98 ধারা মোতাবেক কোন কোন মালামাল উদ্ধার করার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করা হয়। তাহলে এখানে 3-4টে পয়েন্ট দিয়ে দেবে, দেবে জাল দলিল, নকল সিল, নকল দলিল উপরের সবগুলো, তখন অ্যান্সার হচ্ছে উপরের সবগুলো। প্রশ্ন আসলো যে সুরাই মাল, তারপর আছে আপনার নকল মাল, জাল দলিল উপরের সবগুলো, তাহলে বেশিরভাগ লোক এটা ভুল করবে। সুরাই মাল সারা জীবন পড়ছে গাইড দেখে, সুরাই মাল টিক মারবে না, অর্থাৎ এটা এটা ভুল হয়ে যাবে। এজন্য আপনাকে সবগুলো অর্থাৎ মেইন বই থেকে সবগুলো জানবো। যাও, এখন আমার কথা হচ্ছে যে এই 98 ধারা যদি একটি মেইন বই খেয়াল করে দেখেন, এখানে যে পরোয়ানা জারি করিয়া কনস্টেবল পদের উপরস্থ অফিসার, হ্যাঁ, এই নিম্ন কর্তৃত্ব করতে পারবে। কথা হচ্ছে যে 98 ধারা মোতাবেক তল্লাশি পরোয়ানা তামিল করতে পারে কে, বা তল্লাশি পরোয়ানার কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করতে পারে কে 98 ধারায়। তাহলে MCQ সেটা হচ্ছে কনস্টেবল পদের উপরের অফিসার। MCQ কে পারে ভাই? কনস্টেবল পদের উপরের অফিসার হচ্ছে এই তল্লাশি কার্যক্রম সে কি করতে পারে, আপনার কার্যকর করতে পারে। এই MCQটা খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রশ্ন এখান থেকে প্রায়ই আসে যে সুরাইমাল উদ্ধার করার ক্ষেত্রে ঘটনাস্থলে আপনার একজন কনস্টেবলের দায় দায়িত্ব লিপিবদ্ধ করো, ঠিক আছে কিনা? সুরাই মাল উদ্ধার করার ক্ষেত্রে এই কনস্টেবলের মানে তল্লাশি কার্যক্রমের ক্ষেত্রে কনস্টেবলের দায় দায়িত্ব লিপিবদ্ধ করো। এই প্রশ্নটা দেখেন মেইন বইতে এখানে দেওয়া আছে, তো আমরা ভাষ্যতে লেখা আছে এখানে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন প্রিয় বন্ধুরা, তাহলে কি কি ভাবে বা কোন ভাবে আপনি অ্যান্সার করবেন। তাহলে 1 নম্বরে আপনি লিখবেন যে কনস্টেবল বাংলাদেশ পুলিশ বাহিনীর একটি গুরুত্বপূর্ণ পদ, এই পদে অনেক পুলিশ অফিসার পুলিশ সদস্য কর্মরত রয়েছে। পোস্টের আলোকে চোরাই মাল উদ্ধার কার্যক্রমে ঘটনাস্থলে উপস্থিত একজন কনস্টেবলের দায় দায়িত্ব নিম্নে লেখা হলো। 1 নম্বরে লিখবেন কনস্টেবল পোশাক পরিহিত অবস্থায় থাকবে। 2 নম্বরে লিখবেন সাক্ষীদেরকে তলব করবে। 3 নম্বরে লিখবেন সাক্ষীদের তল্লাশির বিষয়ে অবগত করবে। 4 নম্বরে লিখবেন ঘটনাস্থানে তন্ন তন্ন করে তল্লাশি কার্যক্রম চালাবে। 5 নম্বরে লিখবেন তল্লাশিকৃত মালামালের গায়ে লেবেল লাগাবে। 6 নম্বরে লিখবেন কোন ব্যক্তিকে সন্দেহ হলে উক্ত ব্যক্তির কনস্টেবল দেহ তল্লাশি করবে। 7 নম্বরে লিখবেন তল্লাশিকৃত মানে মালামাল পাহারা দেওয়ার ব্যবস্থা করবে। 8 নম্বরে লিখবেন তল্লাশি করে ঘটনাস্থলে কোনো অপরাধী পাওয়া গেলে কনস্টেবল তাকে গ্রেপ্তার করবে। 9 নম্বরে লিখবেন উক্ত মালামাল থানায় বহন করে কনস্টেবল নিয়ে আসবে। 10 নম্বরে লিখবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক এই ঘটনাস্থলে তল্লাশি সংক্রান্ত যাবতীয় সকল বৈধ আদেশ একজন কনস্টেবল পালন করবে। এখন ধারা দেবেন কি? ধারা দেবেন এই যে এই ধারা 98 ধারা দেবেন, 102 ধারা দেবেন, 103 ধারা দেবেন, PRB 280 দেবেন, PRB 208 দেবেন, পুলিশ আইনের 23 ধারা দেবেন। এই আপনারা কি বুঝছেন না আমি একাই বুঝতেছি? কন্দি আপনাদের কাছে কি মনে হচ্ছে যে আমি দেখে দেখে বলতেছি? এটা না, আলহামদুলিল্লাহ এটা মুখস্থই। দেখে বললে কখনো এভাবে স্পিড বলা যায় না, তাই না? তাহলে এটা আপনাকে এভাবেই লিখতে হবে। আমার কথা কি বুঝছেন নাকি বোঝেন না? কন্দে দেই আমি একটু জিজ্ঞেস করি, কারে জিজ্ঞেস করবো কন দেই? সবাই তো বলেন বুঝছি। এই যে এটা কন, এই যে কি
আইনুল আইনুল সিএমপি আপনি কন দেই বলেন যে চোরাই মাল উদ্ধার করার ক্ষেত্রে তল্লাশি কার্যক্রমে একজন কনস্টেবলের দায়ী দায়িত্ব কি কন দেই কন 5টা পয়েন্ট কন আপনি কন। স্যার একটা কনস্টেবল দেখতে হচ্ছে স্যার, প্রথমে স্যার পোশাক পরিহিত অবস্থা থাকবে স্যার, 951 বিধি স্যার। আচ্ছা তারপর স্যার আহ 102 2 3 ধারা ফলো করবে। পিআরবি স্যার 260। তারপর স্যার ফৌজদারি 98 ধারা স্যার। পয়েন্ট গুলো বলেন যে কনস্টেবল আমি তো প্রায় আমি 10টা পয়েন্ট বললাম না ভাই, তো তুমি তুমি 5টা পয়েন্ট পাও যে ভাই এই এই কাজগুলো কনস্টেবল করে ওখানে। স্যার প্রথম স্যার পোশাক পরিহিত অবস্থা থাকবে স্যার। তারপর 951। তারপর সাক্ষীদের উপস্থিতি থাকবে স্যার। সাক্ষীদের তলব আপনি তো করবে। মানে আমার পুরো আপনি পুরনো স্টুডেন্ট না আমার? না স্যার, নতুন স্যার, নতুন ভর্তি নতুন হয়েছেন? মুরব্বী। জি স্যার। আচ্ছা সাক্ষীদের নতুন, বুঝতে হবে। তাহলে তো আপনার আপনার দুর্ভাগ্য যে আপনারে আমি পড়াটা ধরছি নাকি, না সৌভাগ্য না এটা? স্যার, সমস্যা নেই স্যার। সৌভাগ্য স্যার, আচ্ছা ঠিক সৌভাগ্য আছে, স্যার। এটা সমস্যা না, আপনি আস্তে আস্তে পারবেন। আপনি কি চাকরি কত বছর আপনার? স্যার 7 বছর চলে স্যার। ভালো করে পড়বেন। আপনার 7 বছর বয়স চাকরিতে আমি আপনার থেকে ভালো পারতাম। আমি 4 বছর চাকরি তখন থেকে পড়াশোনা করি। আপনাকে আরো একটু ভালো করতে হবে। ধন্যবাদ। ঠিক আছে, শুনতে থাকেন ভাই, ইনশাল্লাহ শুনতে 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 পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ডোন্ট মাইন্ড। আচ্ছা, তাহলে আমরা এই 98 ধারা থেকে এরকমই প্রশ্ন আসবে, এর বাইরে কোনো প্রশ্ন নাই। এগুলো আসলে ইনশাল্লাহ আপনারা পারবেন, এটা আমার বিশ্বাস। এরপরে আমরা সরাসরি চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের আপনার এই যে 99 ধারায় অধিক্ষেত্রের বহির্ভূত স্থানে তল্লাশির সময় প্রাপ্ত মালামালের বিলি ব্যবস্থা। অধিক্ষেত্রের বহির্ভূত স্থানে মানে কি? আমরা যেমন একটু পিছনের দিকে যদি তাকাই দেখবেন 58 ধারায় কিন্তু বলছে যে অধিক্ষেত্রের বহির্ভূত স্থানে আপনি আসামি গ্রেপ্তারে পুলিশের ক্ষমতা কি, তাই না? আর আবার যদি আপনি যদি খেয়াল করেন যে 82 ধারা, যে এখতিয়ারের বাইরে বা অধিক্ষেত্রের বহির্ভূত এলাকায় পরোয়ানাভুক্ত আসামিকে আপনি কিভাবে গ্রেপ্তার করবেন বা আপনার ক্ষমতা কি বা কোথায় কতটুকু মানে কার্যক্রম করতে পারবেন সেই কথা কইছে। আর এই 99 ধারা যদি একটু খেয়াল করেন যে অধিক্ষেত্রের বহির্ভূত স্থানে তল্লাশি প্রাপ্ত মালামালের বিলি ব্যবস্থাটা কি। অধিক্ষেত্র মানে কি? আপনার যেখানে তল্লাশি করার কথা, যে এলাকায় আপনি দায়িত্বপ্রাপ্ত, আপনি সেই এলাকায় তল্লাশি কার্যক্রম করেন নাই, আপনি এখতিয়ারের বাইরে যাই করছেন, ঠিক আছে কিনা? আপনি শ্রীপুর থানায় কর্মরত, আপনি যাই করছেন হচ্ছে মনে করেন যে ঢাকা মোহাম্মদপুর থানা এলাকায় তল্লাশি কার্যক্রম করছেন, তাহলে তল্লাশি কার্যক্রম চালিয়ে যে প্রাপ্ত মালামাল আপনি পেয়েছেন সেই প্রাপ্ত মালামালের বিলি ব্যবস্থা কি, এই কথাটাই আপনাকে এই 99 ধারায় আপনাকে বলতেছে। এই ধারাটার সাথে মিল আছে সিআরপিসির 85 ধারার মিল আছে। ওই যে 20 মাইলের ভিতর বাইরে হলে কি করতে হবে, 20 মাইলের ভিতরে হলে যে আদালত থেকে পরোয়ানা ইস্যু করছে ওই আদালতে হাজির করতে হবে। আর 20 মাইলের বাইরে হলে আপনি যে স্থানে তল্লাশি কার্যক্রম চালাইছেন ওই স্থানে আপনি মানে আসামি গ্রেপ্তার করছেন ওই স্থানীয় আদালতে আপনাকে আসামিকে হাজির করতে হবে। কিন্তু 99 ধারায় বলতেছে যখনই আপনি এখতিয়ারের বহির্ভূত স্থানে তল্লাশি কার্যক্রম করে কোনো প্রাপ্ত মালামাল আপনি জব্দ করবেন, তখন ওই থানার এখতিয়ারাধীন যে আদালত আছে ওই আদালতে প্রাপ্ত মালামাল আপনাকে হাজির করতে হবে। ওই আদালত আপনাকে বলবে যে যে আদালত থেকে যা বা যে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট থেকে আপনার এই যে তল্লাশি কার্যক্রম চালানো হয়েছে, উক্ত তালিকা বা মালামাল অবিলম্বে উক্ত ম্যাজিস্ট্রেটের নিকট দাখিল করতে হবে এবং অন্যরূপ ব্যবস্থা গ্রহণ সঙ্গত না থাকলে উক্ত ম্যাজিস্ট্রেট তালিকা বা মালামাল আদালতে নিয়ে যাওয়ার জন্য সম্বলিত আপনার আদেশ দেবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, ভালো করে বোঝেন। মনে করেন আমি তল্লাশি পরোয়ানা ইস্যু করছি, এখন এই তল্লাশি পরোয়ানা মূলে আপনি তল্লাশি করতে গেছেন হচ্ছে মাগুরা থেকে চলে গেছেন ঢাকায়, তাহলে আপনাকে বলতেছে এই প্রাপ্ত তল্লাশিকৃত মালামাল আপনি মাগুরায় আনতে পারবেন না, আপনাকে যে স্থানে তল্লাশি করছেন ওই স্থানীয় আদালতে আপনাকে হাজির করতে হবে। ওই স্থানীয় আদালত দেখবে যে না এটা তো মাগুরার জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ বা মাগুরার আদালতের আদেশ, তাহলে ওই মালামাল মাগুরা আদালতে পরে নিয়ে আসতে হবে এবং পরবর্তী কার্যক্রম মাগুরা আদালত আপনার গ্রহণ করবে। এই কথাটাই আপনাকে 99 ধারায় বলতেছে। তাহলে রিটেনে প্রশ্ন আসতে পারে এভাবে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে এখতিয়ার বহির্ভূত স্থানে তল্লাশি কার্যক্রম করে প্রাপ্ত মালামালের বিলি ব্যবস্থা কি ব্যাখ্যা করো। কি আসতে পারে না ভাই?
তাহলে আপনাকে কি করতে হবে? বলতেছে যে আপনি যেখানে তল্লাশি কার্যক্রম চালিয়েছেন ওই আদালতে হাজির করতে হবে। এরপরে ওই আদালত, যে আদালত থেকে প্রাপ্ত পরোয়ানামূলে তল্লাশি কার্যক্রম চালানো হয়েছে, ওই মালামালগুলো ওই আদালতে হাজির করার নির্দেশ দেবে। পরবর্তীতে ওই আদালত উক্ত মালের যথাযথ বা আইনগত ব্যবস্থা আপনার গ্রহণ করবে, যা ফৌজদারি কার্যবিধি আইনের 99 ধারায় বলছে। তো 99 ধারায় এখতিয়ার বহির্ভূত স্থানে তল্লাশি কার্যক্রম কয় ধারা? 99 ধারা। কোন আইনের? সিআরপিসি আইনের। কিসের তল্লাশি? এখতিয়ার বহির্ভূত স্থানে প্রাপ্ত করে তল্লাশি। বুঝতে পারছেন ভাই কথা? তাহলে 96, 97, 98, 99 চলে গেল। আচ্ছা, এরপরে আমরা চলে যাব 99 ক। এই ধারাগুলোর মধ্যে এই 98 এবং 99 ক, এই দুটো ধারা রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। 98 ধারায় যেমন আমরা গাইড পড়ে শুধুমাত্র চোরাই মাল শিখছি, কিন্তু আজকে ক্লাসে চোরাই মাল ছাড়াও আমরা আরো অনেক জিনিসের কথা মেইন বইতে লেখা আছে, ওগুলো আমরা শিখছি। এখন আমরা শিখবো হচ্ছে এই 99 ধারায় বলতেছে যে কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা এবং উহার জন্য তল্লাশি পরোয়ানা জারির ক্ষমতা সংক্রান্তে বিধিবিধানগুলো এই 99 কোয়াতে আপনাকে বলতেছে। একটু খেয়াল করে দেখেন, প্রশ্নটা আপনার এইভাবে আসতে পারে যে ফৌজদারি কার্যবিধি আইন অনুসারে আপনার কোন কোন ক্ষেত্রে আপনার কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত করার জন্য আপনার কি করতে পারে, আপনার বিজ্ঞ আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। লেখো বা ব্যাখ্যা করো বা বুঝিয়ে দাও। এরকম প্রশ্ন কিন্তু পদোন্নতি পরীক্ষায় আসতে পারে। আর একটা প্রশ্ন এভাবেও দিতে পারে যে ফৌজদারি কার্যবিধি আইনের 99 ক ধারা মোতাবেক কোন কোন ক্ষেত্রে বিজ্ঞ আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। তাহলে তোমাকে এই পয়েন্টগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। 1 নম্বরে দণ্ডবিধির 123-এর ক, 124-এর ক, 153-এর ক, 292, 295-এর ক, 505, 505-এর ক, এই সকল ধারার দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রে বিজ্ঞ আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। এরপরে বলতেছে কোন পত্রিকায় বা কোন পেপারে বা কোন সংবাদ মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার অথবা বাংলাদেশের প্রধান বিচারপতির জন্য মানহানিকর এমন তথ্য প্রচার প্রকাশ করলে অথবা অশ্লীল কোনো কিছু প্রচার করলে অথবা কোনো কথা অথবা দৃষ্টি আচরণ কোন শ্রেণীর ব্যক্তিবর্গকে আমলযোগ্য অপরাধ সংগঠনে উত্তেজিত করে বা উত্তেজিত করতে পারে, এমন সংবাদ যখন প্রচার করবে সেই ক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে আপনার কি করতে পারবে, বলা হচ্ছে যে আপনার এই এই বিজ্ঞ আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারবে। এবং এই তল্লাশি পরোয়ানা মূলে সাব ইন্সপেক্টর, এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, লিখে রাখেন, পদোন্নতি পরীক্ষা আসবে, যে সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নয় এমন পুলিশ অফিসারের মাধ্যমে আপনাকে এই তল্লাশি কার্যক্রম চালাতে হবে। এবং তল্লাশি কার্যক্রম চালানোর নিয়মটা কি? নিয়ম তো এই যে আপনারা জানেন যে সিআরপিসির 102(3) পিআরবি 280 বিধি অনুসরণ করে আপনাকে কার্যক্রম চালাতে হবে। এখন রিটেনে প্রশ্ন কি আসবে? যে অবৈধ প্রকাশনা তল্লাশি কার্যক্রম চালাতে পারে পুলিশের কোন পদমর্যাদার অফিসার? সাব ইন্সপেক্টর পদমর্যাদা নিম্নে এমন অফিসার। কত ধারা? এখানে বলতেছে 99 ক ধারা। 99 কতে কোন কোন ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা ইস্যু করা হয়? ওই যে লেখা আছে দেখবেন যে অবৈধ প্রকাশনা। তারপরে বলতেছে যে আপনার বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতির বিরুদ্ধে মানহানিকর যে তথ্য যে পত্রিকায় প্রচার প্রকাশ হয়, তারপরে কোনো অশ্লীল কোনো কথাবার্তা, তারপরে হচ্ছে অশ্লীল কোনো কাজকর্ম যা কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের উত্তেজিত করে বা উস্কানি দেয়, এমন এমন সকল বিষয় কি করতে পারবে, মানে উদ্ধার করার জন্য বা বন্ধ করার জন্য বা আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বিজ্ঞ আদালত কিন্তু তল্লাশি পরোয়ানা আপনার ইস্যু করতে পারে। আর এই পরোয়ানা তামিল করবে কিনা? সিআরপিসির 102(3) পিআরবি 280-তে বলতেছে যে সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নয় এমন পুলিশ অফিসারই আপনার তামিল করবে। একটু খেয়াল করবেন যে 98 ধারায় আছে কনস্টেবল পদের উপরের অফিসাররা তামিল করবে, আর 99 কতে আপনাকে বলতেছে সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নয় এমন পুলিশ অফিসার আছে আপনার এই তল্লাশি কার্যক্রমে আপনার তল্লাশির আইনগত ব্যবস্থা আপনার গ্রহণ করবে। যাই হোক, এরকম প্রশ্ন যদি আসতে পারে। আর একটা জিনিস আমরা একটু দেখবো যে এরকম প্রশ্ন আসতে পারে যে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মনে করেন ক জানতে পারলেন যে তার থানাধীন এলাকায় ক নামক পত্রিকায় বা প্রকাশনী থেকে বাংলাদেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অশ্লীল বা মানহানিকর কোনো তথ্য প্রচার বা প্রকাশ হয়েছে। এমন সংবাদ প্রাপ্তির পরিপ্রেক্ষিতে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আইনগত করণীয় কি ব্যাখ্যা করো। এখানে প্রশ্ন আপনাকে খাওয়াই দেবে না পরীক্ষার হলে, আপনাকে বুঝে নিতে হবে যে কোন ধারা থেকে প্রশ্নটা আসছে। তখন লিখবেন, জিডিতে নোট দেবে থানার ওসি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে,
এরপরে 99 ক ধারা এবং পুলিশ আইনের 24 PRB 213-তে আপনাকে একটা আবেদন করবে এবং 99 কতে বিজ্ঞ আদালত ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আপনার একটি তল্লাশি পরোয়ানা ইস্যু করবে। তল্লাশি পরোয়ানা মূলে থানার ওসি প্রয়োজনীয় জনবল নিয়ে ঘটনাস্থলে হাজির হবে। হাজির হওয়ার পরে তল্লাশির যে নিয়ম আছে 102(3) PRB 280 বিধি অনুসরণ করে তল্লাশি কার্যক্রম চালাবে। কোনো অপরাধী পাইলে 54 ধারা মোতাবেক বিনা পরোয়ানায় আপনার গ্রেপ্তার করবে। এরপরে আদালতে যে আইনগত ব্যবস্থা সেটা নেবে। এই হলো প্রশ্ন, এইভাবে আসবে। কথা কি বুঝছেন বরকনা জুয়েল ভাই? কথা কি বোঝেন নাকি বোঝেন নাই? আচ্ছা, ধন্যবাদ। বুঝলেই ভালো, না বুঝলে তো সমস্যা নাকি? সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ক্লাস কি ভালো লাগতেছে আপনাদের ভাই? শোনেন, যারা মনোযোগী থাকবেন এবং শেষ পর্যন্ত থাকবেন, মানে আমার আমার বিশ্বাস, যারা র্যাঙ্ক, যাদের মনে করছে র্যাঙ্কটা আমার দরকার বা আমার প্রয়োজন, আমি আপনাদের জন্য সর্বোচ্চ, দেখেন আমি কিন্তু নাইট ডিউটি করে আসছি, ঠিক আছে কিনা? তারপরেও আমার নিজের পরীক্ষার জন্য আমি আপনাদের কিন্তু পড়ানোর চেষ্টা করছি। তাহলে আমি এত কষ্টের মাঝে থাকতে যদি আমি আপনাদের পড়াই, তাহলে আপনারা কেন পারবেন না? ঠিক আছে কিনা? পুলিশের চাকরি, রাত্রে ডিউটি করা কত কষ্ট, এটা তো বোঝেনি। তারপরেও আমি কিন্তু পড়াচ্ছি। শুধুমাত্র এই যে আপনারা যে 200-500 টাকা, এই টাকার কোনো ফ্যাক্ট নাই এগুলোর। আমি কেমন লোক, যারা আমাকে চেনেন তারা জানেন যে এইসব কোনো আমি কেয়ার করি না, ঠিক আছে কিনা? শুধু আমার পদোন্নতি পরীক্ষার জন্য, আমি থানায় চাকরি করে এত কষ্ট করে পড়াশোনা অনেক কঠিন বিষয়, তারপরেও আমার পরীক্ষার জন্য আমি আপনাদের চেষ্টা করি, যাতে আপনারাও কষ্ট করেন, দেখবেন ভালো কিছু হবে ইনশাল্লাহ। ঠিক আছে? সর্বোচ্চ চেষ্টা করতে হবে যে র্যাঙ্কটা আমার দরকার। আর মানুষের র্যাঙ্ক তখনই হয় যখন সে কষ্ট বোঝে, কষ্টের মর্ম বোঝে। সুখে থাকলে র্যাঙ্ক লাগে খুব কম, দেখবেন। মাইন্ড করেন না, মানে আমাদের পুলিশে দেখবেন কিছু কিছু লোক আছে, অনেক ভালো ভালো অফিসে আছে, এরা কিন্তু লেখাপড়া করে না, খুব কম। এরা লেখাপড়া করে না, খালি ঘোরে পোংপাং। পোংপাং জীবনে কোনো কাজে আসবে না। এই দেখবেন, আপনি একটু খেয়াল করে দেখেন যে আপনি এখন কনস্টেবল আছেন, আহ, আপনার বাপের বয়সী লোকজন কনস্টেবল, তারা কিভাবে জীবনযাপন করতেছে। আর আজকে আপনি সাব ইন্সপেক্টর হন, আপনি কিভাবে জীবনযাপন, আপনার চোখের সামনেই আর একজন কলিগ সাব ইন্সপেক্টর কিভাবে জীবনযাপন করতেছে, কি ঠিক আছে কিনা কথা ভাই? তাহলে এটার নিজের মর্ম বা নিজের মানে ভালো তো সবাই বোঝে। সুতরাং আপনাকে কষ্ট করতে হবে, কষ্ট করলে দেখবেন ভালো। আর এখন কষ্ট না করে সিট পটাঙ্গ যদি ঘুমাই থাকেন, তাহলে এর এর ফলাফল আপনার স্ত্রীকে দিতে হবে, আপনার বাচ্চা কাচ্চাকে দিতে হবে, সমস্যা। একজন সাব ইন্সপেক্টরের ছেলে মেয়ে কেমন থাকে, একজন ইন্সপেক্টরের ছেলে মেয়ে কেমন থাকে, একজন ASI ছেলে মেয়ে কেমন থাকে, একজন কনস্টেবলের ছেলে মেয়ে কেমন থাকে, এটা তো আমরা চাকরি করি সবাই, আমরা বুঝি। সুতরাং শুধুমাত্র নিজের জন্য র্যাঙ্ক দরকার তা না, আপনার ফ্যামিলির জন্য, আপনার বাচ্চা কাচ্চা, আপনার মেয়েটার জন্য কিন্তু আপনার একটা র্যাঙ্ক দরকার। একটু চেষ্টা করবেন, দেখবেন আল্লাহ পাক কবুল করেন। সর্বোচ্চ কথা হচ্ছে যে মনে রাখবেন, র্যাঙ্ক না লাগলে আমার চাকরি থাকবে না, এইভাবে আমার লেখাপড়া করতে হবে। কি বলছি? র্যাঙ্ক না লাগাতে পারলে আমার চাকরি থাকবে না 26 সালে, এইভাবে আমার লেখাপড়া করতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে? দেখবেন অনেক ভালো রেজাল্ট হবে আল্লাহর রহমতে। তবে সবচেয়ে বড় কথা, ধৈর্যের সাথে লেগে থাকতে হবে। 2 দিন পড়লাম আর হারাই গেলাম, পরে কিন্তু এগুলো কোনো কাজে আসে না। যাও, তাহলে এরকম প্রশ্ন যদি আমরা আসি, ইনশাল্লাহ আমরা পারবো। আর এই 99 ক ধারা থেকে যে প্রশ্নটা একটু বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনার এই কোন পদের অফিসাররাই তল্লাশি কার্যক্রম চালাবে, সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর পদমর্যাদার নিম্নে নহে এমন পুলিশ অফিসার আছে আপনার এই তল্লাশি কার্যক্রম চালাবে। আমি একটু কঠিন কথা বলছি, কেউ কষ্ট পাইছেন? কষ্ট পাওয়ার কিছু নাই ভাই, আমি কিন্তু এমনি ফ্রি মাইন্ডে আপনাদের উৎসাহ দেওয়ার জন্যই বলছি যে আমার পড়াশোনা করতেই হবে। আবার যেন ভাবেন না যে একটু কঠিন ভাবে বলছি, ঠিক না? সবার ভালোর জন্যই বলছি আমি। আচ্ছা, এরপরে আমাদের এখানে আর কোনো কিছু দরকার নাই। আমরা যে বিষয়গুলো পরীক্ষায় আসবে শুধুমাত্র সেইগুলোই ভালো করে জানবো, অন্যগুলো বেশি পেঁচাইলে সমস্যা। এরপরে সরাসরি চলে যাবে 100 ধারা, বেআইনি ভাবে আটক ব্যক্তিকে উদ্ধার করার জন্য তল্লাশি পরোয়ানা সংশ্লিষ্ট বিধান। বেআইনি ভাবে আটক, মনে করেন আপনারা জানেন যে অন্যায় ভাবে কিন্তু আটক সংশ্লিষ্ট একটা দণ্ডবিধির ধারা আছে। কেউ কি বলতে পারেন যে কোন কোন ধারা আছে? অবৈধ আটক বা বেআইনি আটক কাকে বলে? দণ্ডবিধির 340 ধারায় দেখবেন সংজ্ঞা দেওয়া আছে। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে দণ্ডবিধির 340 ধারা মোতাবেক নির্দিষ্ট সীমার মধ্যে অন্যায়ভাবে আটক রাখে বা নির্দিষ্ট সীমার বাহিরে যেতে নিরস্ত করে বা বাধা প্রদান করে, তখন উক্ত ব্যক্তি বেআইনি আটক বা অন্যায় আটক বা অবৈধ অবরোধ করছে বলে গণ্য হবে। কয়টা শব্দ বললাম? বেআইনি আটক, অন্যায় আটক, অবৈধ অবরোধ, একই কথা। ক্লিয়ার? এই বেআইনি আটক বা অন্যায় অবরোধ যদি আপনি করেন, দণ্ডবিধির 342, 43, 44 ধারা মোতাবেক আপনি অপরাধী। অর্থাৎ 1 থেকে 2 দিন, এখানে দিন বলতে 24 ঘন্টাকে বোঝাবে MCQ, দিন বলতে কয় ঘন্টা? 24 ঘন্টা। তাহলে 1 থেকে 2 দিন যদি অন্যায়ভাবে আটক করা হয়,
আটক রাখা হয় সেক্ষেত্রে হচ্ছে 342। 3 থেকে 9 দিন, 3 থেকে 9 দিন পর্যন্ত অন্যায়ভাবে আটক রাখলে 343। আর 10 থেকে কিয়ামত পর্যন্ত কারো যদি অন্যায়ভাবে কেউ আটকায় রাখে বা ধরি রাখে বা বাইন্ধে রাখে, সেক্ষেত্রে 344 ধারা মোতাবেক সে অপরাধী। এই কথাটা এখানে বলতেছে, বেআইনি ভাবে আটক ব্যক্তির জন্য তল্লাশি। মনে করো এই যে আইনুল আইনুল সিএমপি, এই আইনুলকে মনে করেন যে অন্যায়ভাবে কেউ আটকায় রাখছে, এমন সংবাদ থানার ওসি পাইছে, তাহলে করণীয়টা কি? অনেক সময় হয় না যে থানায় সংবাদ আসে, স্যার আমার বাইরে অমুক লোকজন অন্যায়ভাবে ঘরের মধ্যে আটকায় রাখছে, কাজটা কি? তাহলে কাজ হচ্ছে যে আপনাকে তল্লাশি পরোয়ানা বলেই এই ব্যক্তিকে উদ্ধার করতে হবে। এখন মনে করেন যে তল্লাশি পরোয়ানা আনতে গেলে আপনার জীবন শেষ, আসামির আর এই ভিকটিম উদ্ধার করা সম্ভব হবে না, এর মারি ফেলবে না। তখন এই ভালো কথা, ভালো একটা কথা, পয়েন্ট তো ভুলে গেছি। এই যে যে 98, 99 100 ধারা মোতাবেক যে তল্লাশি পরোয়ানামূলক মোতাবেক তল্লাশি কার্যক্রম চালাবে, এটা হচ্ছে আইনি পদক্ষেপ। কিন্তু বিশেষ প্রয়োজনে যদি মনে হয় যে তল্লাশি পরোয়ানা পাইতে বিলম্ব হবে, সেই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 165, 66 ধারার ক্ষমতা বলে পুলিশ অফিসার বিনা পরোয়ানায়ও কিন্তু এই চোরাই মাল, জাল দলিল, নকল সিল, অবৈধ প্রকাশনা, অবৈধভাবে আটক ব্যক্তিকেও কিন্তু বিনা পরোয়ানায় তল্লাশি আপনার কার্যক্রম চালাতে পারবে। এটা পুলিশকে ক্ষমতা দেওয়া আছে। বুঝছেন আশরাফুজ্জামান ভাই, এএসআই, বুঝতে পারছেন আপনি এটা? আচ্ছা, তাহলে 100 ধারা মোতাবেক তল্লাশি পরোয়ানা কার্যক্রম কে করবে বন্ধুরা? এখানে বলতেছে পুলিশ অফিসার করবে। এবং কার নির্দেশে করবে? বলতেছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই 3 শ্রেণীর ব্যক্তির নাম মনে রাখবো। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশ মোতাবেক এই কার্যক্রম চালাতে হবে। এই তাহলে কি মনে মনে করেন থানা এরকম একটা প্রশ্ন আসলো বন্ধুরা, যে 100 ধারা মোতাবেক আপনার কাকে উদ্ধার করার জন্য তল্লাশি কার্যক্রম চালানো হয়? এখানে বলা আছে যে আপনার অবৈধভাবে আছে, আটক আছে এমন ব্যক্তিকে উদ্ধার করার জন্য তল্লাশি কার্যক্রম চালানো হয়। কার নির্দেশ মোতাবেক? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা ক্ষমতা সম্পন্ন অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। ঠিক আছে কিনা? প্রশ্ন আসতে পারে আপনার কত ধারা মোতাবেক? সিআরপিসির 100 ধারা মোতাবেক। কে করবে? আপনার পুলিশ অফিসার করবে। তাহলে এরকম একটা প্রশ্ন মনে করেন আসলো যে বরগুনা জেলার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানতে পারলেন তার থানাধীন এলাকার ক নামক বাড়িতে একজন ব্যক্তিকে অবৈধভাবে আটক রাখা আছে। এমন সংবাদের পরিপ্রেক্ষিতে বরগুনা জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তার আইনগত করণীয় কি, ব্যাখ্যা করো। কি প্রশ্ন আসতে পারে কিনা ভাই? তখন আপনি লিখবেন, জিডিতে নোট দেবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবে। তারপরে পুলিশ আইনের 24 BRB 213 বিধি মোতাবেক আপনার তল্লাশি করে উদ্ধার করার জন্য পরোয়ানার আবেদন করবে, এবং 100 ধারা মোতাবেক বিজ্ঞ আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করবে। যদি তল্লাশি পরোয়ানা আনতে বিলম্ব হয়, সেক্ষেত্রে 165, 66 PRB 280 অনুসরণ করে বিনা পরোয়ানায়ও তল্লাশি কার্যক্রম চালাতে পারবে। তল্লাশি কার্যক্রমের ক্ষেত্রে পুলিশ অফিসার ঘটনাস্থলে হাজির হয়ে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করবে। তখন ওই যে সাক্ষী ডাকবে, ভিতরে প্রবেশ করবে, তল্লাশি করবে, তাকে উদ্ধার করবে, উদ্ধার করে থানায় আনবে, আদালতে প্রেরণ করবে। এই কাজগুলো আপনি নিজের মতো করে লিখবেন। নিজাম ভাই বুঝতেছেন? আপনার নিজাম ভাই চেহারা হচ্ছে আমাদের ইন্সপেক্টর, এখন ঢাকা জেলার DI1 স্যার, সম্ভবত খোরশেদ স্যারের মতো অনেকটা। খোরশেদ স্যার একবারে সেম কপি। এর বাড়ি হচ্ছে মনে হয় লক্ষ্মীপুর না নোয়াখালী, কই জানো, যাও সেতা। হ্যাঁ, তাহলে হ্যাঁ, তাহলে আশা করি আমার কথা বুঝতে পারছেন। তাহলে এরকম প্রশ্ন আসলে আশা করি আমরা পারবো। অথবা যদি এরকম প্রশ্ন মনে করেন দিল, মনে করেন প্রশ্ন পেঁচাইলো, মানে আমাদের প্রশ্ন কিন্তু মানে পেঁচায় সৃজনশীল টাইপের করে। এরকম দিল যে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানতে পারলেন ক নামক ব্যক্তি কে অবৈধভাবে আটকায় রাখা হয়েছে, বর্তমানে তার জীবনের সংশয় রয়েছে, এমন ব্যক্তিকে উদ্ধার সংক্রান্তে ফৌজদারি কার্যবিধি আইনে কি আইনগত ব্যবস্থা রয়েছে, ব্যাখ্যা করো। তখন এই 100 ধারা মোতাবেক আপনাকে পরোয়ানা আনতেই হবে। পরোয়ানা ছাড়া কিন্তু এ ধরনের তল্লাশি কার্যক্রম চালানো যাবে না। তবে বিশেষ ক্ষেত্রে, বিশেষ পরিস্থিতিতে পুলিশ অফিসার পরোয়ানা ছাড়াও কিন্তু তল্লাশি কার্যক্রম করতে পারে, যা সিআরপিসির কয় ধারায় বলছে ক্ষমতা, বলেন তো? 165, 66, 165, 166 PRB 280-তে এই ধরনের ক্ষমতা পুলিশ অফিসারকে কিন্তু দিয়েছে। ক্লিয়ার? বুঝতে কোনো অসুবিধা ভাই? আচ্ছা, বুঝতে পারলেই ভালো। আমরা যখন মাইনর অ্যাক্ট পড়বো দেখেন, তখন দেখবেন যে তল্লাশির যাবতীয় কার্যক্রমে ওখানে বলা আছে যে অবশ্যই ফৌজদারি কার্যবিধি আইন অনুসরণ করতে হবে। মাইনর অ্যাক্টের সব আইনেই কিন্তু এই ধরনের কথা লেখা আছে। ঠিক আছে? এই যে আরশাদ আলী কোন জেলা? খুলনা রেঞ্জে আছেন? আরশাদ, কোথায় আছেন আপনি? হ্যাঁ,
আরশাদ কোথায় আছেন? আচ্ছা, কথা বলতে পারে না সে, আনমিউট হয়ে কথা বলতে হয়। যাই হোক, আশা 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 করি আমার কথা মানে ইনশাল্লাহ আপনারা বুঝে ফেলেছেন। তো এরকম প্রশ্ন যদি আসে ইনশাল্লাহ আমরা পারবো। সবাই পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস একটু মনে করবো, একটু লিখে রাখেন দরকার হয়। যে কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক করলে 100 ধারা, কিন্তু মহিলার ক্ষেত্রে যদি এরকম আসে, মাগুরা জেলায় আছেন কই, আমার সাথে দেখা ও আপনার সাথে দেখা হয়েছে আমার, হ্যাঁ হ্যাঁ দেখা হয়েছে, দেখা হয়েছে, হ্যাঁ ওই পুলিশ লাইন দেখা হলো, ঠিক আছে। এই জন্য চেহারাটা পরিচিত মনে হচ্ছিল, হ্যাঁ ধন্যবাদ ভাই, আপনি ফোন দিয়েছিলেন বা দেখা হয়েছিল। আচ্ছা, যদি মহিলার কথা যদি বেসিক্যালি আসে, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ওই যে 552 বইটা বাড়ি করেন দেখেন, 550, 550 কেন, 552, হ্যাঁ, যেখানে বলতেছে 16 বছরের কম বয়স্ক কোনো মহিলাকে যদি অন্যায়ভাবে এরকম আটকায় রাখা হয়, সেক্ষেত্রে 552 ধারা মোতাবেক আপনার ওই মহিলাকে উদ্ধার সংক্রান্তে পুলিশের ক্ষমতা দেওয়া আছে, বা আইনগত ব্যবস্থা 552 ধারা। হ্যাঁ, 552 ধারাটা এটা মহিলার ক্ষেত্রে মনে রাখবো, ঠিক আছে। আর যে কোনো ব্যক্তি, পুরুষ নাবালক যা বা মহিলা যাই হোক না, 100 ধারা আমরা নর্মালি ব্যবহার করতে পারবো। দরকার নাই আর এগুলো, এগুলো বাদ। আমরা চলে যাব তল্লাশি সম্পর্কে সাধারণ বিধানগুলো কি কি, অর্থাৎ তল্লাশি সংক্রান্তে সাধারণ বিধান সমূহ কি। আপনারা মূল বই পড়ার আগে আমি একটু মানে হালকা লেকচার মারি, যে এই তল্লাশি রিলেটেড অনেক প্রশ্ন পরীক্ষায় আসবে। যেমন তল্লাশির সাধারণ নিয়ম কি, তল্লাশির আগে পরে সময় নিয়ম কি, তল্লাশির ক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় বর্জনীয় কি, তল্লাশির ক্ষেত্রে পুলিশের আইনগত দায় দায়িত্ব কি, তল্লাশি পুলিশ অফিসার করতে পারে তার আইনগত ভিত্তি কি, তল্লাশির সময় ঘটনাস্থলে পুলিশ অফিসারের দায় দায়িত্ব কি, কনস্টেবলের দায় দায়িত্ব কি, তল্লাশিতে জনসাধারণের দায় দায়িত্ব কি, সাক্ষীর দায় দায়িত্ব কি, জ- ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তি তল্লাশির ক্ষেত্রে সহায়তা না করলে তাদের অপরাধ কি। হ্যাঁ, এরকম নানা প্রশ্ন পদোন্নতি পরীক্ষায় আসবে। সেই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। শুধু ঘেসাং ঘেসাং সূচি পড়লাম, সূচি পড়িয়ে কখনো ভালো রেজাল্ট করা যায় না, কথা বুঝতে পারতেছেন? আপনাকে ডিটেল জানতে হবে। আচ্ছা, 101 ধারাটা আমরা দেখি। এখানে বলতেছে তল্লাশি পরোয়ানা, পরোয়ানায় নির্দেশ প্রভৃতি মানে ইত্যাদি। এখানে বলতেছে আলোচ্য আইনের 43, 75, 77, 79, 82, 83 ও 84 ধারার বিধান সমূহ যথাসম্ভব 96, 98, 99 ক এবং 100 ধারার ক্ষেত্রে তল্লাশির ক্ষেত্রে আপনার প্রযোজ্য হবে। এই কথাটা একটু কঠিন করে বলছে, আমি আপনাদের একেবারে সহজ করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। 43 ধারায় বলতেছে তল্লাশি গ্রেপ্তারি পরোয়ানা জনসাধারণ তামিল করার সময় অপর জনসাধারণ সহায়তা করতে পারে, এই কথাটাই আপনাকে 43 ধারায় বলছে। 75 ধারায় বলতেছে যে বিজ্ঞ আদালত আছে আপনার গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করবে, এবং এই গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ অফিসার আপনার তামিল করবে। 77 ধারায় এই গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ অফিসারের মাধ্যমে তামিল হবে। আর 79 ধারা অধস্তন অফিসারের দ্বারাও গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা যাবে। 82 ধারা এখতিয়ারের বাইরে বাংলাদেশের ভিতরে গ্রেপ্তারি পরোয়ানা তামিল করা যাবে। 84 ধারায় আপনাকে বলতেছে যে এখতিয়ার, 83 ধারায় আসছে এখতিয়ারের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা কার কাছে পাঠাইতে হবে। 84 ধারায় বলতেছে যে এখতিয়ারের বাইরে পুলিশ অফিসার কিভাবে তল্লাশি পরোয়ানা, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে। ভালো করে বুঝেন, একটু আমার মনে হয় 1 সেকেন্ড বুঝলেই হয়ে যাবে এটা। অর্থাৎ এইখানে কচ্ছে কি, যে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের ক্ষেত্রে যে সকল বিধিবিধান প্রযোজ্য হবে, তল্লাশি পরোয়ানা তামিলের ক্ষেত্রেও ওই একই বিধিবিধান প্রযোজ্য হবে। সহজ বাংলা আলাপ এটা, কথা বুঝছেন? যে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের ক্ষেত্রে যে সকল বিধিবিধান প্রযোজ্য হবে, তল্লাশি পরোয়ানা তামিলের ক্ষেত্রেও সেম একই বিধিবিধান প্রযোজ্য হবে। কিরকম? যেমন গ্রেপ্তারি পরোয়ানা পুলিশ তামিল করতে পারে, অধস্তন অফিসার তামিল করতে পারে, বাংলাদেশের বাইরে তামিল করা যায়, সরি বাংলাদেশের এখতিয়ারের ভিতরে, এখতিয়ারের বাইরে তামিল করা যায়। তারপর আছে পুলিশ অফিসার এখতিয়ারের বাইরে তামিল করতে পারে, এখতিয়ারের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো যায়। ঠিক তেমনি তল্লাশি পরোয়ানার ক্ষেত্র সেম একই বিধান প্রযোজ্য হবে। যেখানে পুলিশ অফিসার তল্লাশি পরোয়ানা তামিল করতে পারবে, এখতিয়ারের বাইরে তামিল করা যাবে। তারপরে হচ্ছে আপনার এই যে পুলিশ অফিসার এখতিয়ারের বাইরে তামিল করা যাবে, এখতিয়ারের বাইরেও তল্লাশি পরোয়ানা প্রেরণ করা যাবে। এই কথাটা এই সিআরপিসির 101 ধারায় বলতেছে। আমার কথা কি বুঝছেন নাকি বোঝেন নাই বলেন তো, তাহলে আমি আবার কই একটু। যদি বলেন যে বুঝি নাই তাহলে আমি আবার বেশি পেঁচাবো না, বলেন। সহজ বাংলা আলাপ কইছে কি, যে গ্রেপ্তারি পরোয়ানার ক্ষেত্রে যে সকল বিধিবিধান প্রযোজ্য হবে, তল্লাশি পরোয়ানার ক্ষেত্রেও সেম একই বিধিবিধান প্রযোজ্য হবে। ক্লিয়ার? যদি কেউ বলেন যে ভাই আমি বুঝি নাই, তাহলে আমি আবার পেঁচাই কন। মানে তল্লাশি গ্রেপ্তারি পরোয়ানার ক্ষেত্রে যে সকল নিয়ম কানুন প্রযোজ্য হয়, তল্লাশি পরোয়ানার ক্ষেত্রেও সেম একই নিয়ম কানুন আপনার প্রযোজ্য হবে।
এখন প্রশ্ন আসলো যে ক নামক একজন পুলিশ অফিসার তল্লাশি পরোয়ানা আপনার মূলে তল্লাশি কার্যক্রম মানে পরিচালনা করলেন, তার আইনগত ভিত্তি কি ব্যাখ্যা করো। তখন ওই যে 101 ধারাটা আপনাকে কিন্তু লেখা লাগে এখানে, যে বলতিছে যে গ্রেপ্তারি পরোয়ানার ক্ষেত্রে যে সকল বিধিবিধান প্রযোজ্য, তল্লাশি পরোয়ানার ক্ষেত্রেও একই বিধিবিধান প্রযোজ্য। ওই যে একজন বলছে যে মানে নিয়ম আলাদা, কাজ আপনার একই, এই হলো কথা। আশা করি বুঝে ফেলছেন। এখন যেটা আপনাদেরকে বুঝতে হবে, এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে, এইখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। সেখানে বলতেছে আবদ্ধ স্থানে ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যক্তি তল্লাশি করতে দেবে। আবদ্ধ স্থান, এমসিকিউ, আবদ্ধ স্থানে তল্লাশি করতে দেবে কিনা? ভারপ্রাপ্ত ব্যক্তি। কত ধারা? 102 ধারা। 102 ধারার কিন্তু কয়েকটা উপধারা আছে, একটু খেয়াল করে দেখেন। 102 এর 1, 102 এর 2, 102 এর 3। এখানে স্পেসিফিক ভাবে আপনাকে জানতে হবে যে কোন ধারায় আপনাকে কি বলতেছে। বলতেছে এই অধ্যায় অনুসারে তল্লাশি বা পরিদর্শনযোগ্য কোনো স্থান যদি বন্ধ থাকে, তাহলে বসবাসকারী বা উক্ত স্থানে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পরোয়ানা কার্যকর করার জন্য পুলিশ অফিসার বা অন্য কোনো ব্যক্তি দাবি করলে আপনার দেখাইতে হবে এবং তথায় আপনার প্রবেশ করতে দিবে এবং তল্লাশির সব যুক্তিসঙ্গত সুবিধা আপনাকে দিতে হবে। অর্থাৎ আমি এই রাসেলের বাসায় গেছি তল্লাশি করতে, হ্যাঁ, পরোয়ানা নিয়ে গেছি, তাহলে রাসেলের কাজ হচ্ছে আমাকে সহায়তা করা, তথায় প্রবেশ করতে দেয়া এবং তল্লাশি কার্যক্রমে আইনগতভাবে সকল সহায়তা আমাকে দেবে। কে দেবে? যার বাড়িতে গেছি, বাড়ির মালিক, দখলদার বা যিনি মালিক আছেন, তিনি এই সহায়তা করবেন, এটা তার দায়িত্ব। ঠিক আছে কিনা? যদি সে না করে তাহলে কয় ধারায় অপরাধী বলেন তো? কয় ধারায় অপরাধী বলেন? 186, 87 ধারা, দুটো ধারায় বাড়ি দেবেন। এই ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই সে গণ্য হবে। আচ্ছা, গেল। উক্ত স্থানে প্রবেশ করা না যায়, তাহলে উক্ত অফিসার বা পরোয়ানা প্রয়োগকারী অন্য কোনো ব্যক্তি 48 ধারার বর্ণিত পদ্ধতিতে অগ্রসর হবে। তাহলে মনে করো আমি জুয়েলের বাড়িতে তল্লাশি করতে গেছি, এখন জুয়েলের বাড়িতে প্রবেশ করা যাচ্ছে না, তাহলে আমার কি করতে হবে? তাহলে 102 এর 2 বলতেছে যদি প্রবেশ করা না যায় তাহলে অবশ্যই আমাকে এই ফৌজদারি কার্যবিধি আইনের বলতেছে, ফৌজদারি কার্যবিধি আইনের বলতেছে যে আপনার এই 48 ধারায় যে পদ্ধতির কথা বলছে, এই পদ্ধতি অনুসরণ করে আমার এই তল্লাশি কার্যক্রম আমার কি করতে হবে? আমার চালিয়ে যেতে হবে। অর্থাৎ দরজা ভাঙ্গি আমি ভিতরে প্রবেশ করতে পারবো এবং তথায় আইনগত ব্যবস্থা আমি গ্রহণ করব, ভিতরে আমাকে প্রবেশ করতে হবে। ঠিক আছে কিনা? কে প্রবেশ করবে? ক্ষমতাপ্রাপ্ত পুলিশ অফিসার প্রবেশ করবে। কয় ধারায় প্রবেশ করবে? ফৌজদারি কার্যবিধি আইনের 102 এর 3 ধারা মোতাবেক আছে, এখানে সে প্রবেশ করবে। আচ্ছা, এরপরে বলতেছে কিভাবে প্রবেশ করবে? দরজা জানলা ভাঙ্গে ভিতরে প্রবেশ করবে। এরপরে বলতেছে যে যে সকল বস্তু সম্পর্কে তল্লাশি হওয়া উচিত, উক্ত স্থানে বা উক্ত ব্যক্তির নিকট কোনো জিনিস লুকায়িত আছে, সেই ক্ষেত্রে তার দেহ তল্লাশি করতে হবে। এবং উক্ত ব্যক্তি যদি মহিলা হয় তাহলে 52 ধারা, সিআরপিসির 52 ধারা আপনাকে অনুসরণ করতে হবে। তাহলে এই যে প্রশ্ন যেটা আসে যে পুলিশ অফিসার তল্লাশি করতে পারে, কোনো ব্যক্তির দেহ তল্লাশি করতে পারে, তার আইনগত ভিত্তি কি? তাহলে পুলিশ অফিসার কোন ব্যক্তির দেহ তল্লাশি করতে পারে, তার একমাত্র আইনগত ভিত্তি হচ্ছে 102 এর 3 ধারা, পিআরবি 280। তাছাড়াও সিআরপিসির 165, 166, ডিএমপি অধ্যাদেশ 20, পুলিশ আইনের 23, মাদক দ্রব্যের 23, এই সকল ধারায় কোন ব্যক্তির দেহ তল্লাশির ক্ষেত্রে পুলিশ অফিসারের ক্ষমতা দেওয়া হয়েছে। আমি আবার কই, সিআরপিসির 102 এর 3, সিআরপিসির 165, সিআরপিসির 166, পুলিশ আইনের 23, মাদকের 23, হ্যাঁ, এই ডিএমপি অধ্যাদেশ 20, এই সকল ধারায় পুলিশ অফিসারকে একজন ব্যক্তির দেহ তল্লাশির জন্য ক্ষমতা দেওয়া হয়েছে। এই যে আমরা রাস্তাঘাটে কোনো ব্যক্তির দেহ সার্চ করি, এই আচ্ছা, তাহলে সিআরপিসির এই এই ধারাগুলো তাহলে কি কি জানলাম? দেহ তল্লাশির আইনগত ভিত্তি কি বা কোন কোন ক্ষেত্রে পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে আমি আবার কই। 102 এর 3, তারপরে আছে সিআরপিসি 550 দিতে পারেন, তারপরে আছে সিআরপিসির আপনার এই যে 550, 102 এর 3, ডিএমপি অধ্যাদেশ 20, সিআরপিসির 165, 166 দিতে পারেন, পুলিশ আইনের 23 ধারা দিতে পারেন, মাদকের 23 ধারা দিতে পারেন, আরো বিভিন্ন ধারা দেওয়া যায়, এত দরকার নাই। তাহলে এইগুলো আছে দেহ তল্লাশির ক্ষেত্রে পুলিশের আইনগত ভিত্তি বা এই সকল ধারায় পুলিশকে আইনগত ক্ষমতা দিয়েছে। আইনগত ক্ষমতার অর্থ কি?
আইনগত ক্ষমতার অর্থ হচ্ছে এইটা, অর্থাৎ যে সকল ধারার ক্ষমতা বলে আপনি এই কাজগুলো করতে পারেন, ঠিক আছে কিনা। যেমন শ্রোতাল রিপোর্টের আইনগত ভিত্তি কি ভাই? শ্রোতাল রিপোর্টের আইনগত ভিত্তি হচ্ছে কোন কোন আইনের উপর ভিত্তি করে এই শ্রোতাল রিপোর্টটা প্রতিষ্ঠিত বা তৈরি হয়। যেমন গ্রেপ্তারের আইনগত ভিত্তি কি? হ্যাঁ, এই গ্রেপ্তারের আইনগত ভিত্তি কি? গ্রেপ্তারের আইনগত ভিত্তি 46 থেকে 53 ধারা, ঠিক আছে কিনা। এই সকল ধারায় একজন ব্যক্তিকে আইনের হেফাজতে নেওয়া হয়। হ্যাঁ, যদি প্রশ্ন আসে প্রাথমিক তথ্য বিবরণীর আইনগত ভিত্তি কি, তাহলে প্রাথমিক তথ্য বিবরণীর আইনগত ভিত্তি হচ্ছে 154 PRB 243 156। আমার কথা কি আপনারা বুঝতেছেন না আমি একাই বুঝি কন্দি? হ্যাঁ, আর আপনারা কোন যে ভাই আপনি পরীক্ষা দেবেন আপনি একা একাই বোঝেন, আমাকে বোঝানোর দরকার নাই নাকি? এটা আপনারও বুঝতে পারবেন, পরীক্ষা তো আমরা সবাই একসাথেই দেবো ইনশাল্লাহ। দেখবেন একই হলে আমরা অনেকেই পরীক্ষা দেবো, তাই না? দেখা হয়ে যাবে নাকি? যদি মাগুরায় থাকে তাহলে তো খুলনা যাওয়া লাগবে না পরীক্ষা দেওয়া, যদি চলে যায় তাহলে তো শেষ। আচ্ছা, গেল। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ আমরা এখানে এভাবে একটু জানার চেষ্টা করলাম এবং প্রশ্ন এইভাবেই আসবে। তাহলে এখানে দেখেন আরেকটা জিনিস খেয়াল করে দেখি যে পদোন্নতি পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে কোনো ব্যক্তির দেহ তল্লাশি করার ক্ষেত্রে আপনার পুলিশ অফিসারের করণীয় বর্জনীয় কি, নাকি? মনে করো যে পুলিশ অফিসার খয়ের বাড়িতে তল্লাশি করতে গেছে, তার গ নামক একজন ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে কোনো অবৈধ মালামাল তার দেহে সে লুকাই রাখছে। তাই এইরূপ তল্লাশি কার্যক্রম করার ক্ষেত্রে পুলিশের করণীয় বিষয়গুলো কি কি ব্যাখ্যা করো। ধারা কিন্তু 102-3 একটাই ধারা, কিন্তু 5 মার্কের জন্য এক কলম লিখে দিলে হবে না। আপনি লিখবেন বাংলাদেশ পুলিশ বাহিনী একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হ্যাঁ, কোন স্থানে তল্লাশি করতে যে কোনো ব্যক্তিকে সন্দেহ করা হলে ফৌজদারি কার্যবিধি আইনের 102-3 ধারা মোতাবেক উক্ত ব্যক্তির দেহ তল্লাশি পুলিশ অফিসার করতে পারবে। এবং এক্ষেত্রে পুলিশ অফিসারের করণীয় বিষয়গুলো নিম্নরূপ: 1 নম্বরে রাখবেন ওই নির্দিষ্ট ব্যক্তিকে পুলিশ দেহ তল্লাশি করবে। 2 নম্বরে সতর্কতা অবলম্বন করবে। 3 নম্বরে সাক্ষীদের উপস্থিতিতে করবে। 4 নম্বরে কোনো হয়রানি করবে না। 5 নম্বরে আপনার কোনো মহিলা হলে মহিলা দ্বারা দেহ তল্লাশি করবে। 6 নম্বরে শালীনতার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রেখে তল্লাশি করবে। তল্লাশি করে পুলিশ অফিসার প্রাপ্ত মালামাল জব্দ তালিকার মাধ্যমে হেফাজতে নেবে। 7 নম্বরে আপনি লিখবেন যে আপনার কোনো ব্যক্তিকে যখন সন্দেহ হবে, প্রাপ্ত মালামাল যখন পাবে, অবশ্যই তাকে 54 ধারা মোতাবেক বিনা পরোয়ানায় আপনার গ্রেপ্তার করবে। এবং 7 নম্বরে লিখবেন মাথা মানে ওই যে মানে মাটিতে শোয়াইয়ে অথবা আকাশের দিকে তাকিয়ে অথবা দেওয়ালের দিকে মুখ করে তার দেহ তল্লাশি করতে হবে। হ্যাঁ, সর্বোচ্চ নিরাপত্তার সহিত তল্লাশি করবে যেন কোনো প্রকারের অঘটন না ঘটে। এই হলো মানে কোনো ব্যক্তির দেহ তল্লাশির ক্ষেত্রে পুলিশের করণীয় বিষয়। দেখছেন, পয়েন্ট আছে কিন্তু আপনার এখানে একটা, বাট আপনাকে বানাইয়ে আরো কিছু পয়েন্ট, সাবলীল কিছু কথা এই নোটে 5 মার্কের জন্য আপনাকে লিখতে হবে। নিজাম ভাই বুঝতে পারছেন? কথা কি বুঝতে পারছেন নাকি বোঝেন নাই? এখন যদি খালি কন যে শালীনতার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রেখে বা হচ্ছে অপর ব্যক্তি দ্বারা যার দেহ সন্দেহ আছে তাকে তল্লাশি কার্যক্রম চালাবে, এই এক কথা লিখলে কি 5 মার্কের অ্যান্সার হলো আপনার জন্য? বলেন। না, এখানে আরো কিছু পয়েন্ট আপনাকে যোগ করতে হবে। সতর্ক দৃষ্টি রাখতে হবে, নিরাপদ দূরত্ব থেকে তত্ত্ব করতে হবে, মাটিতে শোয়াইয়ে বা দেওয়ালের দিকে মুখ করে তল্লাশি করতে হবে, তারপরে সাক্ষীদের উপস্থিতিতে করতে হবে, প্রাপ্ত মালামাল পাইলে জব্দ তালিকার মাধ্যমে হেফাজতে নিতে হবে, ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে। এগুলো হচ্ছে করণীয় বিষয়। আমি কি বোঝাতে পারছি ভাই? এই যে আরশাদ ভাই, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এখন আমরা চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের 103 ধারা। এই 103 ধারা অত্যন্ত গুরুত্বপূর্ণ, রিটেনে আমাদের পদোন্নতি পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে পারে। ওই যে যে আমি বলছি যে তল্লাশির ক্ষেত্রে পুলিশের করণীয় বর্জনীয় বিষয়গুলো কি কি, বা পুলিশ কিভাবে তল্লাশি কার্যক্রম চালাবে, সেই কথাই ফৌজদারি কার্যবিধি আইনের 103-এর 1, 2, 3, 4, 5-এ আপনাকে বলতেছে। এগুলো হচ্ছে উপধারা। এই পয়েন্টগুলো বিভিন্ন গাইডে সুন্দর করে লেখা আছে, বা আমরা আমার গাইডও আছে, বা আমি একটু ভালো করে বোঝানোর বা বলার চেষ্টা করব। তল্লাশি যে আপনি চালাবেন তা আপনার সাক্ষীর প্রয়োজনীয়তা আছে না? হ্যাঁ, তাহলে তল্লাশির ক্ষেত্রে কতজন সাক্ষীর প্রয়োজন? 2 বা ততোধিক সাক্ষীর প্রয়োজন। এবং এই তল্লাশির ক্ষেত্রে সাক্ষীদেরকে কখন তলব করতে হবে? তল্লাশির পূর্বে আপনাকে তলব করতে হবে। কে তলব করবে? পুলিশ অফিসার তলব করবে। কতজন ব্যক্তিকে তলব করবে? 2 বা ততোধিক ব্যক্তিকে তলব করবে। কোথায় তলব করবে? তল্লাশি ঘটনাস্থলে তলব করবে। এবং সাক্ষী হওয়ার প্রতি কি জানাবে? MCQ আহ্বান জানাবে। কে জানাবে? পুলিশ অফিসার জানাবে। কিভাবে জানাবে?
লিখিত আদেশের মাধ্যমে জানাবে। সিআরপিসির 103 ছাড়াও আপনার পুলিশ অফিসার সাক্ষীর প্রতি সমন ইস্যু করতে পারে। কিছু ধারা আছে, এগুলো আমি কিন্তু আগেই কইছি একদিন, তাই না? যে 94 ধারা, তারপর আছে 160 ধারা, 103 ধারা আর 175 ধারায় সাক্ষী হওয়ার জন্য আহ্বান জানাতে হয়। যেমন সরাসরি সাক্ষী হওয়ার জন্য আহ্বান জানানো হয় এই 103 ধারা এবং 175 ধারা। অপমৃত্যু মামলার ক্ষেত্রে এই আহ্বানগুলো বেসিক্যালি আপনার জানানো হয়ে থাকে, ঠিক আছে কিনা? অপমৃত্যুর জন্য আপনার এই সাক্ষীর আহ্বান জানানো। তাহলে আমরা এখানে কি শিখলাম? কতগুলো এমসিকিউ শিখলাম। কার উপস্থিতি তল্লাশি চালাইতে হবে? সাক্ষীর উপস্থিতি তল্লাশি চালাইতে হবে। কত ধারা? 103 ধারা। কখন? তল্লাশির পূর্বে। কে আহ্বান করবে? পুলিশ অফিসার আহ্বান করবে। কতজন ব্যক্তিকে? 2 বা ততোধিক ব্যক্তিকে। কেমন ব্যক্তি? সম্মানিত ব্যক্তি। কোন এলাকার? স্থানীয় এলাকার। এরপরে বলতেছে যে আপনার কিভাবে তলব করবে? লিখিত আদেশ দ্বারা তলব করবে। কাদেরকে সাক্ষী হিসেবে তলব করা যায় না? যারা মদ্যপ, যারা বেশ্যা বা যারা খারাপ প্রকৃতির লোক বা অভ্যাসগত অপরাধী, তাদেরকে সাক্ষী হিসেবে তলব করা যাবে নয়। কারে না? যারা সম্মানিত, এলাকার চেয়ারম্যান হতে পারে, মেম্বার হতে পারে, সুদীজন হতে পারে, যাদের কথা এলাকা শোনে বা মানে বা গ্রহণযোগ্যতা আছে, এমন ব্যক্তিকেই তল্লাশি হিসেবে, সাক্ষী হিসেবে আপনাকে তলব করতে হবে। 103-2 বলতিছে যে এই সাক্ষীদের উপস্থিতিতে আপনাকে তল্লাশি কার্যক্রম চালাতে হবে। কার উপস্থিতিতে? সাক্ষীদের উপস্থিতিতে। তারপরে বলতেছে তল্লাশির সময় আটক প্রাপ্ত মালামাল যেগুলো পাওয়া গেছে সেগুলো হচ্ছে কি করতে হবে? তালিকা প্রস্তুত করতে হবে। কে প্রস্তুত করবে বন্ধুরা? এই তালিকা প্রস্তুত করবে হচ্ছে প্রস্তুতকারী অফিসার, অর্থাৎ যিনি লিডার বা নেতৃত্ব দিচ্ছে এই কাজে, তাকেই তালিকা প্রস্তুত করতে হবে। এবং এই সাক্ষীগণ তালিকায় আপনার দস্তখত করবে। দস্তখত মানে স্বাক্ষর করবে। এখন এই তালিকায় যদি সাক্ষীরা স্বাক্ষর না করে, তাহলে সে কয় ধারায় অপরাধী বলেন তো? এটা বলবেন না, জীবনও আর বলবেন না, বলেন। এটা হচ্ছে 187 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে গণ্য হবে। 180 কেন হলো না? 180টা এটা সাক্ষীর বিবৃতি না, এই জন্য 180 হলো না। 180 ধারা হচ্ছে যে বিবৃতিটা হচ্ছে আপনার, যে বিবৃতিতে আপনি স্বাক্ষর করতে বাধ্য, সেই বিবৃতিতে আপনি যদি স্বাক্ষর না করেন, সেটা হচ্ছে 180 ধারা। কথা ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার না কিন্তু ভেজাল আছে? আচ্ছা, তাহলে 187 হবে। আর 180 কোনটা হয়? 180 হচ্ছে 154 ধারার বিবৃতি, অর্থাৎ এফআইআর এ যদি বাদী স্বাক্ষর না করে 180-তে অপরাধ। তারপরে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, অর্থাৎ 164 ধারা জবানবন্দিতে যদি স্বাক্ষর না করে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি 180 ধারা মোতাবেক আপনি অপরাধ করছেন বলেই আপনার গণ্য হবে। মন থাকবে না কথা আমি যেভাবে বলতেছি? মন থাকবে না যা পড়াচ্ছি? মন থাকবে না? আচ্ছা, এরপরে আমরা সরাসরি চলে যাব। বলতিছে যে আহ, আহ, এই আচ্ছা, এরপরে বলতিছে যে সমন দিয়ে যদি তলব না করা হয়, মানে মৌখিকভাবে কোনো সাক্ষী কিন্তু তলব করা যাবে না। অবশ্যই লিখিত আদেশ দ্বারা আপনাকে তলব করতে হবে। হ্যাঁ, এই মানে আর এই যে সাক্ষী যাদের উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম চালানো হয়েছে, এই ধরনের সাক্ষীকে কিন্তু কি করা যাবে না? আপনার এই আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া যাবে না। কিন্তু আদালত যদি এই ধরনের সাক্ষীকে হাজির হওয়ার নির্দেশ দেয়, কেবলমাত্র সেই ক্ষেত্রেই তারা হাজির হবে, অন্যথায় কিন্তু হাজির হবে না। এরপরে বলতিছে যে যে স্থানে তল্লাশি কার্যক্রম পরিচালনা হচ্ছে, এই স্থানে স্থানীয় বাসিন্দারা কিন্তু উপস্থিত থাকবে, অর্থাৎ গণ্যমান্য অন্য অন্য ব্যক্তিরা উপস্থিত থাকতে পারবে। এটাই হচ্ছে তল্লাশির নিয়ম বা সাধারণ ব্যবস্থা। এরপরে বলতিছে যে 103-3 বলতিছে যে তল্লাশিকৃত স্থানে দখলকারী ব্যক্তি অথবা তাহার পক্ষে অপর কোন প্রত্যেক ব্যক্তি তল্লাশির সময় হাজির থাকার অনুমতি দিতে হবে। তাহলে তল্লাশির সময় হাজির থাকবে কিনা? দখলকারী ব্যক্তি অথবা তাহার পক্ষে অন্য কোনো ব্যক্তি কি করবে? হাজির থাকবে। কখন? তল্লাশির সময়। এবং বলতেছে যে এই ধারা অনুসারে তল্লাশি করে যে মালামালগুলো পাওয়া গেছে, তার একটা তালিকা বা তার একটা কপি কাকে দিতে হবে? আপনার মালিককে বা সাক্ষীকে বা দখলদারকে, বেসিক্যালি তাদের একটা কপি আপনাকে দিতে হবে। এই কথাটাই আপনাকে বলতেছে যে এই 103-3 ধারায়, অর্থাৎ সাক্ষীর একটি তালিকা, মানে মালামালের তালিকা বা কপি, যে মালামাল জব্দ হয়েছে এটা দিতে হবে। কাকে দিতে হবে? এই সাক্ষীদেরকে দিতে হবে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে 103-4 এটা কিন্তু চলে গেছে ওই যে 102-3 ধারা। ওই যে আমরা 102-3 পড়লাম যে কোনো ব্যক্তিকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করতে হবে, সেম এই কথাটাই 103-4 এসে বলতেছে যে 102-3 যে আমি একজন ব্যক্তির দেহ তল্লাশি করছি, তাহলে দেহ তল্লাশি করে কোনো মালামাল পাই বা না পাই, তার একটা তালিকা তৈরি করে ওই ওই ব্যক্তিকে দিতে হবে যে ভাই, তোমার দেহ সন্দেহ হয়েছিল, আমি তল্লাশি করছি, তল্লাশি করে আমি এই মালামাল পাইছি, এটা তালিকায় তৈরি করলাম, এর এক কপি আপনি নেন।
আর কোনো মালামাল যদি নাও পাই, তাও একটা শূন্য তালিকা তৈরি করে তাকে দিতে হবে যে তল্লাশি করে আমি কোনো মালামাল আপনার কাছ থেকে পাই নাই। ঠিক আছে। 103-5 বলতেছে যে লিখিত আদেশ ধারা তল্লাশি আহ্বান জানানো সত্ত্বেও কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণবশত যদি এই সাক্ষীত অস্বীকার করে বা অবহেলা করে, তিনি দণ্ডবিধির 187 ধারা মোতাবেক তিনি অপরাধ করছেন বলেই বেসিক্যালি আপনার গণ্য হবে। তাহলে আমি যে এটা গুরুত্বপূর্ণ যে যদি কোনো কারণে সে না আসে বা অবহেলা করে, সেই ক্ষেত্রে 187 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলে বেসিক্যালি আপনার গণ্য হবে। ক্লিয়ার? এখানে আমরা কিছু এমসিকিউ দেখবো, আমি আগের থেকে রেডি করে রাখছি কি কি এমসিকিউ এখান থেকে হতে পারে। যেমন এমসিকিউ হতে পারে সাক্ষীর উপস্থিতি তল্লাশি সিআরপিসি কয় ধারা? 103 ধারা। কতজন সাক্ষী? 2 বা অধিক সাক্ষী। কারা? স্থানীয় ব্যক্তি। কেমন ব্যক্তি? সম্মানিত ব্যক্তি। কে সাক্ষী হিসেবে হাজির হতে পারে না? ওই যে অভ্যাসগত অপরাধী, খারাপ প্রকৃতির লোক, তারা সাক্ষী হিসেবে আসতে পারবে না। এরপরে বলতে কার উপস্থিত তল্লাশি চালাতে হবে? সাক্ষীর উপস্থিত তল্লাশি চালাতে হবে। তালিকা প্রস্তুত করবে কে? পুলিশ অফিসার। এরপরে বলতেছে যে কোনো ব্যক্তির দেহ তল্লাশি করলে তার নকল দিতে হবে কয় ধারা? 103-এর 4 ধারায় নকল দিতে হবে। আর সাক্ষীদেরকে নকল দিতে হবে কয় ধারায়? 103-এর 3 ধারায়। আর যারা সাক্ষীতে অবহেলা করবে বা হাজির হবে না বা অমান্য করবে, ধারা কয় ধারায় অপরাধী? 187 ধারা মোতাবেক সে অপরাধ করছে বলেই গণ্য হবে। আর এই সাক্ষীরা কেমন হবে? এটা স্থানীয় হবে এবং সম্মানিত হবে। কয়টি গুণ থাকতে হবে সাক্ষীদের? 2টি গুণ থাকতে হবে সাক্ষীদের। সাক্ষীদেরকে কিভাবে তলব করতে হবে? লিখিত আদেশ দ্বারা আপনাকে তলব করতে হবে। আর আর কি করতে হবে? মৌখিকভাবে তলব করা আপনার যাবে না। কয় ধারায় বলতেছে? 103 ধারায় বলতেছে। এখন একটা প্রশ্ন, তোমরা ওই যে আমার গাইডে আছে দেখবেন বা শাহিন স্যারের গাইডে আছে, বিভিন্ন গাইডে এই প্রশ্নটা আছে যে তল্লাশির আগে পরে সময় পুলিশের করণীয় কি। এই প্রশ্নটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি আরো অনেক প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন। আমি একটু কই, তাহলে আপনাদের মনে থাকবে। যদি প্রশ্ন আসে যে তল্লাশির সাধারণ নিয়ম লেখো, বা তল্লাশির আগের নিয়ম, সময়ের নিয়ম, পরের নিয়ম কি, তাহলে আগের নিয়মগুলো কি কি আপনি লিখবেন। তল্লাশি শব্দের অর্থ তন্ন তন্ন করে কোনো কিছু খোঁজা বা লুকায়িত জিনিস উদ্ধার করা। প্রশ্নের আলোকে তল্লাশির পূর্বে পুলিশ অফিসারের করণীয় বিষয়গুলো নিম্নরূপ। 1 নম্বরে লিখবেন পুলিশ অফিসার পোশাক পরিহিত অবস্থায় তল্লাশি কার্যক্রম চালাবে, PRB 951। 2 নম্বরে আপনি লিখবেন তল্লাশির পূর্বে পুলিশ অফিসার সাক্ষীদেরকে তলব করবে, CRPC-র 103 ধারা, PRB 280। তল্লাশির পূর্বে পুলিশ অফিসার ঘটনাস্থলে যে হাজির হবে, পুলিশ আইনের 23 ধারা, PRB 118। তল্লাশির পূর্বে পুলিশ অফিসার যদি পরোয়ানা থাকে, অবশ্যই পরোয়ানাটি সঙ্গে নিবে। ঠিক আছে কিনা? এই হলো তল্লাশির পূর্বের নিয়ম। কমান্ড সার্টিফিকেট সঙ্গে নেবে, PRB 163-909। কথা কি বুঝতে পারছেন? তল্লাশির সময়ের নিয়ম কি? সময়ের নিয়ম হচ্ছে সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালাবে। 2 নম্বর নিয়ম হচ্ছে আপনার এই যে লুকায়িত জিনিস উদ্ধার করার জন্য তন্ন তন্ন করে তল্লাশি চালাবে। 3 নম্বর নিয়ম হচ্ছে যে আপনার তল্লাশির সময় বাধাপ্রাপ্ত হলে দরজা জানালা ভাঙ্গে ভিতরে প্রবেশ করবে। তল্লাশির সময় মানে দরজা জানালা ভাঙ্গেও বেরিয়ে আসতে পারবে। তারপর আছে কোন ব্যক্তিকে যদি সন্দেহ হয় 103-এর 2 ধারা মোতাবেক, 102-এর 3 ধারা মোতাবেক তার দেহ তল্লাশি করতে পারবে। কোন মহিলাকে সন্দেহ হলে CRPC-র 52 ধারা অনুসরণ করে তার দেহ তল্লাশি করতে পারবে। তারপরে তল্লাশির সময় আর কি করবে? তল্লাশির সময় কোনো ব্যক্তি হয়রানি করবে না, মারধর করবে না বা নির্যাতন করবে না। এই হলো তল্লাশির সময়ের নিয়ম। পরের নিয়ম কি ভাই? পরের নিয়ম হচ্ছে তল্লাশি করে প্রাপ্ত মালামাল জব্দ তালিকার মাধ্যমে হেফাজতে নেবে। জব্দ তালিকার 1 কপি সাক্ষীদেরকে প্রদান করবে। তারপরে জব্দ তালিকার 1 কপি যার দেহ তল্লাশি করা হয়েছিল তাকে প্রদান করবে। থানায় এসে সম্পত্তির রেজিস্ট্রি এন্ট্রি দেবে। এরপরে পুলিশ আইনের 24 ধারা, PRB 213 বিধি মোতাবেক আদালতকে বিষয়টা অবগত করবে। আমরা একটা নোট দেব নিচে যে ফৌজদারি কার্যবিধি আইনে তল্লাশি যাবতীয় সংশ্লিষ্ট কার্যক্রম CRPC-র 102-3, 280 বিধি অনুসরণ করা আবশ্যক। আর তল্লাশি কার্যক্রমে সাক্ষীগণ যদি অমান্য করে বা সাক্ষী যদি বেপরোয়া হয় বা অবহেলা করে, দণ্ডবিধির 187 ধারা মোতাবেক সাক্ষীর বিরুদ্ধে পুলিশ অফিসার আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। পারবেন না ভাই আমার মতো লিখতে? ইনশাল্লাহ আমিও দোয়া চাই যেন আমি এভাবেই লিখতে পারি ইনশাল্লাহ। ঠিক আছে? এই যে আপনারা শুনতেছেন কষ্ট করে, মানুষ পড়ার থেকে শুনলেই কিন্তু মন থাকে বেশি, জানেন তো এটা? মানুষ পড়ার থেকে একজনের মুখ থেকে শুনলে মন থাকে বেশি। তো ইনশাল্লাহ তল্লাশি রিলেটেড প্রশ্ন আছে না? তল্লাশি রিলেটেড আরো অনেক প্রশ্ন আসে, এগুলো আমরা জানবো আস্তে আস্তে, দাঁড়ান। এরপরে আমরা যেটা সরাসরি চলে যাব ফৌজদারি কার্যবিধি আইনের আপনার এই যে 104 এবং 105, এগুলো পরীক্ষা আসবে না, এগুলো বাদ। 105টা একটু দেখবেন।
যে ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে তল্লাশির আদেশ দিতে পারে। অর্থাৎ ম্যাজিস্ট্রেট কোন স্থানে তল্লাশির প্রয়োজনীয়তা মনে হলে সেই স্থানে তল্লাশির প্রয়োজনীয় আদেশ ম্যাজিস্ট্রেট দিতে পারবে। এবং ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে তল্লাশি বলতে ওই তল্লাশিকেই বোঝায় যেখানে ম্যাজিস্ট্রেট সরাসরি উপস্থিত আছে। কিন্তু ঘরের বাহিরে থেকে যদি বলে যে তল্লাশি করেন, তাহলে এটা কিন্তু ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তল্লাশি হলো না। ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে তল্লাশি মিন্স ম্যাজিস্ট্রেট সাথে থেকে তল্লাশি কার্যক্রম চালাবে। এটাই সিআরপিসির 105 ধারায় আপনাকে বলতেছে। আমি কি বোঝাতে পারছি ভাই প্রশ্নগুলো? তল্লাশি রিলেটেড কোনো বিষয় বা কোনো কনফিউশন আছে? কোনো তল্লাশি বই বুঝি না, তল্লাশি সমস্যা? হ্যাঁ, বলেন। আমার কথা ছিল যে সপ্তাহে 4 দিন পড়াবো। তা তো আলহামদুলিল্লাহ প্রতিদিনই চেষ্টা করি। প্রতিদিন তো আর পড়াবো না, মানে পড়াচ্ছি একটু। আহ 7 দিন করেই পড়াবো আপাতত। 7 দিন বা 5 দিন এরকম। 3 দিন না, 3 দিন হবে না, মানে 4-5 দিন, এটা 5 দিন এরকম পড়াবো। ঠিক আছে ইনশাল্লাহ, আশা করি ভালো লাগবে। মানে মোট কথা কি জানেন, আইনের বিষয়টা হচ্ছে 1-2 দিন পড়লে হয় না, এটাকে ধৈর্যের সাথে দাঁত কামড়ায় লেগে থাকতে হবে। আস্তে আস্তে দেখবেন সব বিষয়গুলো আয়ত্তে চলে আসছে। কারো কোনো কথা আছে? হ্যাঁ, আচ্ছা। এখন আমি প্রশ্ন করি, কারে প্রশ্ন করবো বলেন? কারে প্রশ্ন করবো বলেন? আচ্ছা, সোহাগ মিলন, সে বলছে যে ভাই আমারে করেন। আচ্ছা, তাহলে সোহাগ ভাই আপনার জন্য প্রশ্ন, না পারলে আপনি সকালের নাস্তা আপনার বন্ধ। ঠিক আছে।